ঘুম নেই সুহাসিনীর চোখে। অজানা ভয়ে সিটিয়ে আছে তার শান্ত মন। মনে হচ্ছে কিছু একটা ঘটবে সামনে। বিছানায় বোনের পাশে শুয়ে আছে সুহাসিনী। দৃষ্টি তার বোনের উঁচু পেটটার দিকে। আগের চেয়ে খানিকটা বড় হয়েছে পেট। বাবু ধীরে ধীরে বড় হচ্ছে, আর সময়ও ঘনিয়ে আসছে। দেখতে দেখতে 6 মাস হয়ে গেল বাবু পেটে। আপা ঘুমাচ্ছে। প্রায় অর্ধেক রাত পর্যন্তই জেগে থাকে, ঘুমাতে পারে না, অস্বস্তি হয়। হয় বেলকুনিতে বসে থাকে, আর তা না হলে রুমের মধ্যে পায়চারি করে। এই তো সেদিন রাতে পেটে ব্যথা উঠেছিল, খানিক ব্লাডও ভেঙেছিল। সে কি অবস্থা সেই রাত! একটা বাজে রাত। অব্র ভাই ডাক্তার নিয়ে চলে এসেছিল, আঙ্কেল আন্টিও সেই রাতেই চলে এসেছিল। অব্র ভাই বিধ্বস্ত, মনে হচ্ছিল এখনই কেঁদে দিবে। রুদ্রও এসেছিল, তবে রাতে না, পরের দিন সকালে। কোথাও যেন গিয়েছিল কাজে, বলেনি। খবর পেয়ে চলে আসে। ডক্টর ঔষধ দেয় আর বলে সকালে যেন চেক আপ করিয়ে নেয়। আর পরের দিন সকালে রুদ্র আসে, আপুকে নিয়ে ডক্টরের কাছে যাওয়া হয়। ডক্টর জানায় বাচ্চার অবস্থা খুব একটা ভালো নয়। কথাটা শুনে আপু কেঁদে দিয়েছিল। ডক্টর কিছু মেডিসিন লিখে দেয় আর বলেন নিয়ম মতো খেতে, বিকাল হলে একটু হাঁটাহাঁটি করতে, আর ভারী কাজ না করতে। সেই থেকেই সকল কাজ করা বারণ সুভাষিনীর। মাঝখানে 15 দিন ও বাড়ি থেকে এসেছে, এখন এই বাসাতে আছে। অব্র 2-1 দিন বাদে বাদেই আসে। এখন আর লোকের গুঞ্জন পরোয়া করে না। লোকে বলে বলুক। হঠাৎ মৃদু চিৎকারে সুহাসিনীর ভাবনায় বিচ্ছেদ ঘষে। সুহাসিনী বোনের দিকে ফের তাকিয়ে দেখে, পেটে হাত দিয়ে চোখ মুখ কুঁচকে রাখে। সুহাসিনী তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে বসে, বোনের হাত ধরে বিচলিত হয়ে বলে, আপু, কি হয়েছে? আবারও পেটে ব্যথা করছে নাকি? আম্মুকে ডাকবো? সুভাষিনী হাতের ইশারায় না করে। সুহাসিনী হাত টেনে নিজের পেটের উপরে নিয়ে বলে, কিছু টের পাচ্ছিস? সুহাসিনী উৎকণ্ঠা নিয়ে বলে, বেবি কিক মারছে? হুম। ব্যথা পাচ্ছ? খানিকটা, বেশি না। সুহাসিনী হাত পেটে দিয়ে সরিয়ে কান পেতে নেয়। এই যে মাম্মাম বা বাবাই যেই থাকো না কেন, মাকে কষ্ট দিবে না। তোমারই মিম্মি কিন্তু তার বোনের কষ্ট সহ্য করতে পারে না, চুপচাপ শান্ত হয়ে থাকবে কিন্তু। সুভাষিনী হেসে ওঠে। সুহাসিনীর মাথায় হাত রেখে বলে, পাগলি একটা, ঘুমোসনি কেন এখনো? ঘুম ধরছে না আপু? কেন যেন অনেক ভয় হচ্ছে। বারবার মনে হচ্ছে সামনে ঘোর বিপদ আসবে। মনের ভ্রম এটা, আর কিছুই হবে না। ঘুমিয়ে পড়, পরশু তোর কিন্তু এইচএসসি এক্সাম। সুহাসিনী মাথা নাড়িয়ে সাই জানিয়ে ঘুমানোর চেষ্টা করে। সকাল থেকে পুরো দমে পড়া শুরু করেছে নীলা। সামনে নিলয় বসে আছে, কমন কমন দেখিয়ে দিচ্ছে যাতে করে টেনে টুনে পাশ মার্কটা অন্তত আনতে পারে তার বোন। সারা বছর এদিক সেদিক ঘুরে এখন বই নিয়ে পড়তে বসে হা হুতাশ করছে, আর বলছে, ভাই, এত পড়া আগে কেন দেখলাম না? তখন তো সিলেবাস দেখে কত ছোট ছোট মনে হলো, এখন এত কঠিন কেন? নিলয় বোনের দিকে আর চোখে তাকিয়ে বলে, কখনো বই খুলে পড়েছিস? একটু সুযোগ পেলেই ঘোরাঘুরি লাফালাফি করছিস। এই যে শর্ট সিলেবাস, তার উপরে শর্ট করে দিলাম, এগুলো সব পড়বি। নীলা মাথা নাড়ায়। নিলয় পকেট থেকে ফোনটা বের করে করে টাইম দেখে, অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। সুহাসিনী ভোর সকালে উঠেছে, হালকা খাবার খেয়ে পুরো বইতে চোখ বুলাচ্ছে। শুধু রিভিশন দিবে। রুদ্র বেশি প্যারা নিতে মানা করেছে, বলে দিয়েছে ধীরে সুস্থে পড়বে, অতিরিক্ত পড়ার দরকার নেই, তাহলেই ভুলে যাবে। এই তো, লোকটার সাথে সপ্তাহখানেক আগেই দেখা হয়েছিল। আজকাল তাকে পাওয়াই যায় না, কোথায় যে থাকে বেপাত্তা হয়ে যায়। জানানোর প্রয়োজন বোধটুকুও করে না। তার খোঁজ খবর হয় বোনের থেকে, আর তা না হয় অব্রের থেকে নিতে হয়। নিয়ম করে ফোন দিত, কিন্তু এখন সেটাতেও গাফিলতি হচ্ছে। এই নিয়ে অনেক অভিমান জমা হয়ে আছে সুহাসিনী মনে। লোকটা আসুক, কথাই বলবে না। এইসব ভাবতেই হঠাৎ ফোনের টুংটাং নোটিফিকেশনের শব্দে ভাবনার বিচ্ছেদ ঘটে। বই সামনে থাকলেও মন পড়ে আছে রুদ্রতে। ফোনটা হাতে তুলতেই দেখে রুদ্রের মেসেজ। বিষণ্ণতার মধ্যে এক চিলতে হাসি ফুটে ওঠে। ঠিক মতো খাওয়া দাওয়া করবা, টাইম মতো ঘুমাবা, আর সময় মতো পড়ে পরীক্ষা দিতে যাবা। আমি পারলে কাল তোমার এক্সাম সেন্টারে দিয়ে আসবো, কিন্তু কথা দিতে পারছি না। এই ছিল কয়েক গুটি কথা। সুহাসিনী তপ্ত শ্বাস ফেলল, বই বন্ধ করে ছাদে চলে আসলো। রুদ্রকে তার মেসেজের প্রত্যুত্তরে কিছুই লিখল না। জানে মেসেজটা রুদ্র অবধি পৌঁছাবে না। ফোন বন্ধ। মেসেজ দেওয়ার পরই লোকটার ফোন বন্ধ হয়ে যায়।
খোলা ছাদের নিচে দাঁড়িয়ে নিজের জীবনের হিসাব মেলাতে ব্যস্ত সুহাসিনী। আগে কি ছিল আর এখন কি হয়ে গেছে। আজকাল রুদ্রকে খুব মিস করে। লোকটাকে চোখে দেখে না আজ 7টা দিন ধরে। আচ্ছা, উনি যে এতবার বলে আমাকে ভালোবাসে, এই কি সেই ভালোবাসার নমুনা? তাকে দেখার জন্য যে আমি চাতক পাখির ন্যায় বসে আছি, সে কথা কি সে জানে? জানলে হয়তো সব কাজ ছেড়ে ছুড়ে চলে আসতো। আসতো। আর সুহাসিনীর মনের ব্যাকুলতা কি তার অবধি পৌঁছাচ্ছে না? সকাল সকাল কলেজ ড্রেস পরে বসে আছে সুহাসিনী। এক হাতে বই দেখছে আর অন্য হাতে পরোটা খাচ্ছে। রফিক সাহেব রেডি হয়ে এসে বলে, চলো সুহা, যাওয়া যাক। সুহাসিনী পরোটাটা খেয়ে বইয়ে আরেকবার চোখ বুলিয়ে বাবার সাথে বেরিয়ে আসে। বাড়ির মেইন গেটে আসতেই দেখে রুদ্র বাইক নিয়ে আসছে। বাইকটা নিয়ে সুহাসিনীদের সামনে দাঁড় করায় রুদ্র। রফিক সাহেবের দিকে তাকিয়ে বলে, আঙ্কেল, আপনাকে যেতে হবে না, আমি নিয়ে যাচ্ছি সুহাসিনীকে। রফিক সাহেব সায় জানিয়ে চলে আসে। তার অফিসে অনেক কাজের চাপ। রুদ্র যেহেতু আছে তাহলে আর ভয় কিসের। তিনি সোজা অফিসের দিকে রওনা দেয়। সুহাসিনী ফাইল হাতে নিয়ে রুদ্রকে পর্যবেক্ষণ করছে। লোকটাকে চেনা যাচ্ছে না। বুকটা মোচড় দিয়ে উঠল সুহাসিনীর। আগের থেকে চোখ মুখ শুকিয়ে গেছে, দাড়িগুলো বড় বড় হয়ে গেছে। সুহাসিনী রুদ্রের সোজাসুজি দাঁড়িয়ে বলল, আপনার এমন অবস্থা কেন? রুদ্র সুহাসিনীর কথাকে পাত্তা না দিয়েই বলে, বাইকে ওঠো, দেরি হয়ে যাচ্ছে। অভিমান হয় সুহাসিনীর। বলেছিল কথা বলবে না, কিন্তু বলছে। এখন আবার কথার উত্তরও দিচ্ছে না। কিছুটা অভিমান নিয়েই বলল, আপনার যখন দেরি হচ্ছে তাহলে এসেছেন কেন? না আসলেই তো পারতেন, বাবা তো নিয়েই যাচ্ছিল। দেরি আমার হচ্ছে না সোহা, দেরি তোমার হচ্ছে। এক্সামের আধা ঘন্টা আগে সেন্টারে উপস্থিত থাকতে হবে, মাথায় আছে কি সে কথা? সুহাসিনী হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখে সত্যি দেরি হয়ে যাচ্ছে। সেন্টারটা এখান থেকে কিছুটা দূরে। সুহাসিনী কথা না বাড়িয়ে বাইকে উঠে পড়ে। ঘণ্টাখানেকের মধ্যেই সেন্টারের সামনে এসে বাইক দাঁড় করায় রুদ্র। সুহাসিনীর বাইক থেকে নেমে চলে যেতে নিলে রুদ্র হাত টেনে দাঁড় করায়। সুহাসিনী চোখের ইশারায় জিজ্ঞাসা করে, কি? রুদ্র সুহাসিনীর হাত ছেড়ে দুই গালে হাত রেখে বলে, ধীরে সুস্থে মাথা ঠান্ডা রেখে এক্সাম দিবা। আর কথায় কথায় এত অভিমান কেন করো? আগে তো করতে না। সুহাসিনী গাল থেকে রুদ্রের হাতটা সরিয়ে দিয়ে বলে, দেরি হচ্ছে আমার, আসি। কথাটা বলে সুহাসিনী চলে যায়। রুদ্র তপ্ত শ্বাস ফেলে। সেই ভোরে রওনা হয়েছে না খেয়েই, শুধু সুহা রানীকে একটু চোখের দেখা দেখবে বলে। সামনে ইলেকশন, ইলেকশনের সব ভার দিয়েছে রুদ্রের চাচা রুদ্রের ওপর। প্রিয় চাচা, তার উপরে চাচার অগাধ ভরসা রুদ্রের ওপর। চাচার কোনো ছেলে নেই, নিজের ছেলের মতোই ভালোবাসে রুদ্রকে। এই কয়েকটা দিন সব দিক সামলাতে সামলাতে তার সুহা রানীকেই সময় দিতে পারছে না সে। চাচার শত্রুর অভাব নেই। বিপক্ষের দল উঠে পড়ে লেগেছে চাচা লিটনকে ইলেকশন থেকে সরানোর জন্য। এর মধ্যে হঠাৎই ফোনের শব্দে ধ্যান ভাঙে রুদ্রের। রুদ্র পকেট থেকে ফোনটা বের করে দেখে চাচার সহযোগী পাবেল ফোন করেছে। হঠাৎই পাবেলের ফোন দেখে ভ্রুকুটি করে রুদ্র। ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে পাবেল বলে ওঠে, রুদ্র, শামসুল আলমের দলের লোক আমাদের ছেলেদের কয়েকজনকে মেরে রাস্তায় ফেলে রেখেছে। সহসা রুদ্রের চোয়ালটা রাগে শক্ত হয়ে আসে। কাল শামসুলের এক চেলাকে রুদ্র পিটিয়েছে, এলাকায় এসে ঝামেলা করছিল বলে, আর আজ লোককে পিটিয়েছে। রুদ্র ফোনটা রেখে বাইক নিয়ে চলে যায় চাচার বাড়ি। প্রায় 3 ঘন্টা এক্সাম শেষে পরীক্ষার হল থেকে বেরিয়ে আশপাশটাই তাকিয়ে দেখে রুদ্রের কোনো অস্তিত্ব নেই। রাগ হয় সুহাসিনীর। বদ লোক, একা একা রেখে আবারও চলে গেছে। আসার কি দরকার ছিল? সুহাসিনী খানিকটা এগিয়ে আসতেই দেখে একটা ছেলেকে তার দিকে তাকিয়ে আসে। ছেলেটা সুহাসিনীর দিকে এগিয়ে আসে। সুহাসিনীর পাশ কাটিয়ে যেতে নিলে ছেলেটি পথ আটকিয়ে বলে, আপু, গাড়িতে গিয়ে উঠে বসুন, রুদ্র ভাই আপনাকে বাসার সামনে পৌঁছে দিতে বলেছে। উনি নেই? না, ভাইয়া কাজে আটকে আছে, তাই আমাকে পাঠিয়ে দিয়েছে আপনাকে সহি সালামত বাসায় পৌঁছে দিতে। ও, বলেই সুহাসিনী গাড়িতে উঠে বসে। মাহাতাব সুহাসিনীর যাওয়ার দিকে তাকিয়ে হেসে নিজেও গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। এদিকে পাবেল এসে সুহাসিনীকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। রুদ্র পাঠিয়েছিল সুহাসিনীকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু কোথাও নেই সুহাসিনী। পাবেল রুদ্রকে ফোন দেয়। রুদ্র ফোনটা রিসিভ করে কানে নিতেই পাবেল বলে, রুদ্র,
সুহাসিনী নেই তো কোথাও। সহসা রুদ্রের মনে অজানা ভয় ধক করে ওঠে। অস্থির হয়ে বলে, ভালো করে খুঁজে দেখেছিস পাবেল? হ্যাঁ, কোথাও নেই সুহাসিনী। রুদ্র ফোনটা কেটে সুহাসিনীর বাড়ি ফোন দেয়। সুহাসিনী সোফায় বসে আচার খাচ্ছিল। রুদ্রের ফোন পেয়ে আচারের বাটিটা রেখে ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে রুদ্র গড়গড়িয়ে বলে, ভাবি, সুহাসিনী কি বাসায় এসে পৌঁছেছে? হ্যাঁ, কেবলই তো আসলো। তুমি নাকি কাউকে পাঠিয়েছো, সে এসেই সুহাসিনীকে পৌঁছে দিয়ে গেছে। এই তো আমার সামনেই বসে আছে সে। রুদ্র ওহ বলে ফোনটা কাটতে যেতেই পরেক্ষণেই মনে পড়ল, পাবেল তো সেন্টারের সামনে। তাহলে কে সুহাসিনীকে পৌঁছে দিয়ে গেল? ভাবি, ফোনটা দিন তো তাকে। সুভাষিনী ফোনটা মাহাতাবের কাছে দেয়। মাহাতাব ফোনটা হাতে নিয়ে সোফা থেকে উঠে সুভাষিনীর থেকে কিছুটা দূরে গিয়ে ফোনটা কানে নিয়ে ফিসফিস করে বলে, আই অ্যাম ব্যাক রুদ্র। তোর হবু শ্বশুর বাড়ি এসে জল মিষ্টি খেয়ে গেলাম। যাই বলিস, তোর জান পাখিটা কিন্তু হেব্বি, নজরে পড়ে গেছে। সামলাবি কি করে এত কিছু? রুদ্র চিৎকার করে ওঠে, বুঝতে বাকি নেই কে এই লোক। তোর কলিজা টেনে বের করতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না মাহাতাব। ভালোই ভালোই বলছি, তোর সাথে শত্রুতা বাহিরে। সো বাহিরে সেটাকে থাকতে দে। কিয়া বাত হে? গলার স্বর শুনেই চিনে ফেললি কে আমি? এনিওয়ে, তুই আমার কিচ্ছু করতে পারবি না। কথাটা বলেই মাহাতাব ফোনটা কেটে দেয়। সুভাষিনীর হাতে ধরিয়ে দিয়ে হেসে বলে, আজ আসি আপু, রুদ্র ভাই যেতে বলেছে। রুদ্র সামনে থাকা টেবিলটায় সজোরে লাথি মারে। এত এত চিন্তার মাঝে আবারও নতুন চিন্তার সূচনা। সুহাসিনী অবধিও পৌঁছে গেছে। রুদ্র ফোনটা বের করে আবারও পাবেলকে ফোন দেয়। পাবেল, চলে আয়, সুহাসিনী বাসায় পৌঁছে গেছে। তোর সাথে জরুরি কথা আছে, আমার খুব আর্জেন্ট। পাবেল ফোনটা রেখে গাড়ি নিয়ে চলে যায়। চেয়ারে পায়ের উপরে পা তুলে বসে আছে রুদ্র। তার সামনেই রাগী দৃষ্টি নিয়ে বসে আছে শামসুল আলম। পাবেল হন্তদন্ত হয়ে ভেতরে ঢোকে। রুদ্র সেই দিকে একবার তাকিয়ে ফের শামসুল আলমের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলে ওঠে, আপনার ছেলের কলিজাটা বোধহয় বড় হয়ে গেছে, তাই না আলম সাহেব? কলিজাটা টেনে কুকুরকে খাওয়াবো। ফের যদি আপনার ছেলে বাড়াবাড়ি করেছে তো ঘরে কিন্তু আপনারও মেয়ে আছে, ভুলে গেছেন? শামসুল আলম চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। রাগে শরীর কাঁপছে তার। তোমার তো সাহস কম নয়, আমার সামনে আমার ছেলের কলিজা টেনে কুকুরকে খাওয়াতে চাও, আবার হুমকিও দিচ্ছ আমার বাসায় এসে আমার মেয়েকে নিয়ে। হুমকি দেয়নি আলম সাহেব, জাস্ট বলে রাখলাম আপনার ছেলেকে সামলান। আমার সুহারানির দিকে যদি হাত বাড়ায় তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। মানে মানে সিম্পল, আপনার সেই অকর্মণ্য ছেলে দেশে ফিরে এসেছে আমার সাথে লড়বে বলে। তাকে বলে দিয়েন, গতবার প্রাণ ভিক্ষা দিয়েছি বলে যে এবারও দিব, সেই আশা যেন মাথা থেকে ঝেড়ে ফেলে। মাহাতাব দেশে ফিরেছে? কেন, জানেন না বোধ হয়? না, আমি তো জানি না, ও তো কিছু বলেনি। এখন যখন জেনেছেন তাহলে আশা করি ছেলেকে সামলাবেন। শত্রুতা ঘরের বাহিরে, ভেতরে নয়। আপনারা যদি আমার পরিবারকে টানেন তাহলে আমারও খুব বেশি সময় লাগবে না আপনার পরিবারকে টানতে। তাহলে তোমার চাচাকে বলো রাজনীতি থেকে সরে দাঁড়াতে। এতদিন যেমন ব্যবসা করছিল সেটাতেই মনোযোগ দিতে বলো। এমন আশা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন আলম সাহেব। এমনটা কোশ্চিন কালেও হবার নয়। আপনার ছলচাতুরির দিন শেষ। অসহায় লোকেদের পেনশন ভাতার টাকা নিজের পকেটে ঢুকিয়েছেন। নিজ এলাকা বাদে অন্য কোনো এলাকায় রাস্তাঘাট স্কুলগুলো একটারও নিরাময় করে দেননি, অথচ নির্বাচনের আগে তাদের আশা দেখিয়েছিলেন। এনিওয়ে, আপনি আমার ছেলেদেরকে মেরেছেন কেন? শামসুল আলম অবাক হয়, কই, আমি তো মারাইনি। মিথ্যা বলছেন। সত্যি আমি মারাইনি। আমি কেন অযথা নির্বাচনের আগে এমন একটা কাজ করব যাতে করে আমার রেপুটেশন খারাপ হয়ে যাবে? তাহলে কে মারলো? গিয়ে তোর ছেলেদেরকে জিজ্ঞাসা কর, আমার বাসায় এসে জিজ্ঞাসা না করে। কথাটা কর্ণকুহর হতেই রুদ্র পেছনে ঘুরে দেখে মাহাতাব আসছে। রুদ্র বসা থেকে উঠে দাঁড়ায়, সন্দেহ চোখে তাকিয়ে বলে, তুই করিসনি তো? মাহাতাব ডোন্ট কেয়ার ভাব নিয়ে সোফায় বসে বলে, প্রমাণ আছে কি? রুদ্র আর বুঝতে বাকি নেই কাজটা কার। পাবেলের দিকে কিছুটা একটা ইশারা করে বেরিয়ে যায় বাসা থেকে। স্যামসাম ছেলের দিকে হেসে বলে, ফাটিয়ে দিয়েছিস তো বাপ, তুই এসে গেছিস, আমার আর চিন্তা নেই। পেছন থেকে কলকাঠি তুই নাড়বি আর আমি সামনে থেকে রাজনীতির সাদা পোশাক পরে রাজনীতি করব।
আগে আগে দেখো তাহে কেয়া। রুদ্রর জীবনটা তছনছ করে ফেলেছে আমার। 3 বছর আগের সেই ঘটনাটা আজও আমায় ঘুমাতে দেয় না। সেই প্রতিশোধ এবার ওর প্রিয় মানুষদের দিয়েই নিব। হ্যাঁ রে সুহাসিনী, নীলা তো এখনো বাসায় ফিরলো না, ফোনটাও তো নিয়ে যায়নি। চিন্তা হচ্ছে খুব। সুহাসিনী সোফায় বসে টিভি দেখছিল। হঠাৎই ফুপুর কথা কর্ণকুহর হতেই ঘাড় ঘুরিয়ে দেখে তার ফুপু হন্তদন্ত হয়ে আসছে। টিভির চ্যানেল বদলিয়ে সময় চ্যানেলে নিয়ে দেখে বিকাল 4:10 বাজে। এক্সাম শেষ হয়েছে 1:30-এ, আর মেয়েটা এখনো কিনা বাসায় আসেনি। ফুপু, তুমি নীলার সাথে কাউকে পাঠাওনি? আমি যেতে চেয়েছিলাম, কিন্তু বলল ও ফ্রেন্ডদের সাথে যাবে, তাই আর যায়নি। কিন্তু ফুপু, ওর সেন্টার আর আমার সেন্টার তো আলাদা, আমি তো জানিও না ও কোথায় গেছে। আচ্ছা দাঁড়াও, আমি খোঁজ নিচ্ছি। কথাটা বলে সুহাসিনী সোফা থেকে উঠে নিজের ঘরে গিয়ে রাতুলকে ফোন দেয়। রাতুল ফোনটা রিসিভ করলে সুহাসিনী বলে ওঠে, হ্যালো রাতুল ভাই, নীলা কি আপনার সাথে ছিল এতক্ষণ? কিছুক্ষণ আগেই নীলাকে বাসার সামনে নামিয়ে দিয়ে আসলাম। ও আচ্ছা, ফুপু চিন্তা করছে খুব। আমারই ভুল হয়েছে, তোমাকে জানিয়ে দেওয়া উচিত ছিল। আচ্ছা রাখি। ফোনটা রেখে বসার ঘরে আসতেই সদর দরজার দিকে চোখ যেতেই দেখে নীলা হেলতে দুলতে আসছে। নীলার মা নীলিমা বেগম মেয়েকে দেখে বসা থেকে উঠে তেড়ে যায়। কয়টা বাজে? এক্সাম শেষ হয়েছে কখন? এতক্ষণ কোথায় ছিলি? হঠাৎ এমন আক্রমণে ভড়কে যায় নীলা। বাহু থেকে মায়ের হাতটা সরিয়ে বলে, আসলে মা, প্রশ্ন মিলাতে মিলাতে যে কখন দেরি হয়ে গেল বুঝতেই পারিনি। সরি, আর এমনটা হবে না। প্রচুর খিদে পেয়েছে আমার, চলো খাবো। নীলিমা বেগমকে টেনে নিয়ে যায় নীলা। সুহাসিনী ফোঁস করে নিঃশ্বাস ফেলে। এই মেয়ে না জানি কবে ধরা খেয়ে যায়। শেষ বিকালে পশ্চিম আকাশে যখন সূর্য ঢলে পড়ে, তখন ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে সেই মুহূর্তটা উপভোগ করে সুহাসিনী। আজও তার ব্যতিক্রম হয়নি। কাল এক্সাম নেই। গ্রাম থেকে কিছুক্ষণ আগেই খালা আর খালাতো বোন রিমি এসেছে। এখন রিমির সাথে গল্প করছে সুহাসিনী। মেয়েটা সুহাসিনী বলতে পাগল। বয়সে গুনে গুনে 2 বছরের ছোট রিমি সুহাসিনীর থেকে। বয়সে ছোট হলেও মেয়েটি সুহাসিনীর ভীষণ পছন্দের। নীলার থেকে বেশি বন্ডিং এই রিমির সাথে সুহাসিনী। বছরে 2 কি 3 বার করে আসে তার সুহা আপুর সাথে দেখা করতে। আরে, আমার হিরো এসেছে সোহা আপু, রুদ্র হিরো এসেছে। আমি জানতাম আমি এসেছি শুনলে ঠিক আমার সাথে দেখা করতে চলে আসবে। সুহাসিনী কবুতরগুলোকে খাবার ছিটিয়ে দিচ্ছিল, আর কবুতরগুলো উড়ে এসে খাবারগুলো খাচ্ছিল। হঠাৎ রিমির কথাটা কর্ণকুহর হতেই সুহাসিনী হাতের বয়ম থেমে যায়, আর কবুতরের খাদ্যের বয়মটা নিচে রেখে ছাদের কার্নিশ দিয়ে মাথায় এগিয়ে দিয়ে দেখে রুদ্র গাড়ি থেকে নামছে। রুদ্রের দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হয়। চোখটা সরিয়ে নেয় সুহাসিনী। রিমি সুহাসিনীর হাত টেনে দিয়ে দৌড়ে নিচে নিয়ে যায়। হেই হিরো, তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। রুদ্র সদর দরজা দিয়ে ভেতরে ঢুকতে ঢুকতেই রিমির কথাটা শুনে স্মিত হেসে সোফায় গা এলিয়ে দেয়। চোখটা বন্ধ করে জোরে জোরে শ্বাস নিয়ে বলে ওঠে, আমার বোন বলেছে, আর আমি আসবো না? সে কি করে হয়? এইদিকে আসো। রিমি সুহাসিনীর হাত ছেড়ে দিয়ে রুদ্রের কাছে চলে যায়। সুভাষিনী উঁচু পেট নিয়ে রুম থেকে বেরিয়ে আসে রুদ্রের কণ্ঠ শুনে। সেই সাথে সুমনা বেগম আর তার ছোট বোন সুমিও আসে। সুমনা বেগম রুদ্রকে দেখে তড়িঘড়ি করে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে শরবত বানিয়ে দেয়। যা গরম পড়েছে! রুদ্র শরবতটা ফিনিশ করে বলে, ধন্যবাদ আন্টি, এটারই দরকার ছিল খুব। চলো কিছু খেয়ে নিবে? না আন্টি, আজ না, আমাকে আবার যেতে হবে। তাহলে আসলে কেন? হোস করে সুহাসিনী কথাটা বলায় সুমনা বেগম রাগী দৃষ্টি নিয়ে তাকায় মেয়ের দিকে। এ কেমন কথা সোহা? রুদ্র বাবা, ওর কথায় কিছু মনে করো না তো। রুদ্র স্মিত হাসে, না আন্টি, পিচ্চি মেয়েদের কথায় কিছু মনে করি না। ভাবি, এই যে আপনার মেডিসিনগুলো, ভাইয়া বলল শেষ হয়ে গিয়েছিল আপনার মেডিসিন, তাই নিয়ে আসলাম। মেডিসিনের প্যাকেটটা সুহাসিনীর হাতে ধরিয়ে দেয়, আর চকলেটের প্যাকেটটা রিমির হাতে। সুহাসিনী ভেবেছিল রুদ্র হয়তো কিছুটা সময় থেকে যাবে, কিন্তু না, ঘন্টাখানেকের মধ্যে আবারও চলে যায়। যাওয়ার আগে অবশ্য আলাদা করে সুহাসিনীর সাথে দেখা করে গেছে। সুহাসিনী কথা বলেনি, চুপচাপ ছিল। কেন কথা বলবে সে? লোকটার কাছে কি তার জন্য আর সময় আছে নাকি? সুহাসিনীকে চুপ থাকতে দেখে রুদ্র বলে ওঠে,
দূরে গেলে চোখে হারাও, আর কাছে আসলে অনুভূতি লুকাও। এই তো আর কয়েকটা দিন, তারপর একদম মনের খাঁচায় বন্দি করে নিব। আপনার মনে আছে নাকি যে কাছে রাখবেন? কেন নেই বুঝি? থাকলে অবশ্য এইভাবে উধাও হয়ে যেতেন না মাঝে মাঝে। রুদ্র সুহাসিনীর গালে হাত দিয়ে শীতল কণ্ঠে বলে, এই তো, এই সামান্য দূরত্ব মেনে নিতে পারছো না? যখন আমিটাই থাকবো না, তখন কি করে সইবে? সহসা সুহাসিনী রুদ্রকে নিজের থেকে দূরে সরিয়ে দিল। রাগী গলায় বলল, আমার চোখের সামনে থেকে দূর হন। আপনাকে আমার সহ্য হচ্ছে না। কি হলো, যাচ্ছেন না কেন? রুদ্র হেসে সুহাসিনীর হাতটা টেনে হাতের উল্টো পাশে চুমু খেয়ে চলে যায়। এই সামান্য দূরত্বে যদি তার সোহা রানীর মনে তার জন্য চিন্তা, রাগ, অভিমান জন্মায়, তাহলে ক্ষতি কি? সুহাসিনী রুদ্রের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দেয়। লোকটার যা ইচ্ছা তাই করুক গিয়ে। দেখতে দেখতে প্রায় পরীক্ষা শেষের দিকে, কাল এক্সাম দিলেই শেষ। রাতের দিকে অব্র এসেছে। সুমনা বেগম সুহাসিনীর গল্প করছে। রফিক সাহেব এখনো আসেননি বাসায়। সুহাসিনী রুমে শুয়ে আছে। রিমিরাও চলে গেছে। অন্যান্য দিনের তুলনায় আজ কেন যেন মনটা খারাপ তার। অস্থির অস্থির লাগছে, হাঁসফাঁস করতে লাগলো। রাত যেন যেতেই চাইছে না। কাল এক্সাম দিলেই তো প্যারা শেষ। কোথায় খুশি হবে তা না, কেমন যেন ভয় লাগছে। এপাশ ওপাশ করতে লাগলো সুহাসিনী। তবুও ঘুমেরা তার চোখে ধরা দিচ্ছে না। উপায়ন্ত না পেয়ে বিছানা থেকে নেমে বসার ঘরে গেল। অব্র ও মা বোনের সাথে কিছুক্ষণ গল্প গুজব করে 12টার দিকে আর ঘুমে চোখ খোলা রাখতে পারে না। আস্তে ধীরে ঘরে এসে তখন ঘুমিয়ে পড়ে। আজ আর মায়ের সাথে যাবে না সুহাসিনী। সেন্টারে আজ সে একাই ফ্রেন্ডদের সাথে যাবে। যেই ভাবা সেই কাজ। মাকে হজবরল বুঝিয়ে ম্যানেজ করলো বিষয়টা। সুমনা বেগম মেয়েকে নিজের হাতে ভাত খাইয়ে দিলেন। কপালে চুম্বন এঁকে দিয়ে বলেন, তাড়াতাড়ি ফিরে আসবি। বেশি দেরি করলে তোর আব্বু শুনলে কিন্তু রাগ করবে। সুহাসিনী মাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বলে, চিন্তা করো না মা, আমি তাড়াতাড়ি ফিরবো। এই যে শোনো, আমার যেন কিন্তু আসার পথে মনে করে কাচ্চি আর সিরাজের চুই ঝালের গোস্ত নিয়ে এসো। সুহাসিনীর মাকে ছেড়ে দিয়ে সুভাষিনীকে জড়িয়ে ধরে বলে, নিয়ে আসবো। আচ্ছা আসি। কথাটা বলে সুহাসিনী একাই চলে গেল। এক্সাম মোটামুটি ভালোই দিচ্ছে সুহাসিনী। প্লাস না আসলেও খারাপ রেজাল্ট আসবে না এমন ধারণা তার। এক্সাম দিয়ে আজ ফ্রেন্ডদের সাথে রেস্টুরেন্টে গেল সুহাসিনী। আবার কবে না কবে দেখা হয় ফ্রেন্ডদের সাথে। রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করে হালকা ঘোরাঘুরি করে পিক তোলে। বোন বলে দিয়েছিল আসার পথে তার জন্য রেস্টুরেন্ট থেকে কাচ্চি আর সিরাজের চুই ঝালের গোশত আনতে। সুহাসিনীর ভীষণ পছন্দের খাবার এইগুলো। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। বাসায় অবশ্য বলেছিল লাস্ট এক্সাম যেহেতু ফ্রেন্ডদের সাথে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করতে করতে দেরি হতে পারে। খাবারের প্যাকেটটা নিয়ে হেলতে দুলতে বাসার ভেতরে ঢুকতেই দেখে পুরো বাড়ি অন্ধকারে আচ্ছন্ন। সুহাসিনী অবাক হয় সদর দরজা খোলা দেখে। তার চেয়ে বেশি অবাক হয় সন্ধ্যা হয়ে গেছে, অথচ তার মা সন্ধ্যাবাতি দেয়নি ঘরে। সুহাসিনী খাবারের প্যাকেটটা নিয়ে ডাইনিং টেবিলে রেখে বসার ঘরের বাতি জ্বালিয়ে দেয়। হঠাৎই গঙ্গানির শব্দ কানে আসতেই থমকে যায় সোহা। এই শব্দ আবার কোথা থেকে আসছে? গলা ছেড়ে মাকে ডাক দেয়। মায়ের কোনো শব্দ নেই। তার মা কোথায় গেল? বোনকে ও ডাক দেয়, অথচ বোন উত্তর দিচ্ছে না ডাকের। সুহাসিনীর মন ভয়ে কেঁপে ওঠে। দৌড়ে মায়ের রুমে যায়। রুমের ভেতরে ঢুকে দেখে তার মা বিছানায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। এই অসময়ে মাকে এইভাবে কাঁথা মুড়িয়ে দেখে ঘুমাতে দেখে অবাক হয়। যেই গরম পড়েছে সেখানে তার মা কাঁথা দিয়ে শরীর ঢেকে ঘুমাচ্ছে। সুহাসিনী এগিয়ে গিয়ে মায়ের শরীরে হালকা ধাক্কা দিয়ে বলে, মা, এই অসময়ে ঘুমাচ্ছ কেন? শরীর খারাপ নাকি? সুহাসিনীর মা কোনো জবাব দেয় না। সুহাসিনী আবারও মায়ের গায়ে হাত দিয়ে ধাক্কা দেয়। মায়ের কোনো রেসপন্স নেই। হাতের মাঝে তরল কিছু অনুভব করতেই সুহাসিনী কেঁপে ওঠে। কাঁপা কাঁপা হাতে মায়ের শরীর থেকে কাঁথাটা সরাতেই দেখতে পায় গলা দিয়ে গলগলিয়ে রক্ত পড়ছে। মায়ের শরীর জড়িয়ে সুহাসিনী মুখে হাত দিয়ে পাগলের মতো বলে, মা, এই মা, কি হয়েছে তোমার? ওঠো না কেন মা, ওঠো। তোমার এমন অবস্থা কেমনে হইল? ও মা, ওঠো না মা, ওঠো না কেন? ও, তোমার সুহা কাঁদছে। চোখের পানি মুছে দিবা না? চুমু খাবা না? তুমি না বলেছিলা এক্সাম শেষ হলে আমারে নিয়া নানুর বাসায় যাবা? ও মা, তাহলে উঠতেছ না কেন? ও মা, ওঠো।
আমার শ্বাস নিতে কষ্ট হইতেছে। তুমি চোখ মেলে তাকাও না মা। তোমার অবাধ্য আমি আর জীবনেও হব না মা। তোমার সব কথা শুনবো। তোমার সোহা তোমায় একবারের জন্যেও আর অবাধ্য হবে না মা। ও মা, তুমি উঠতেছো না কেন? আমার ভীষণ কষ্ট হচ্ছে মা। এই দেখো, বুকটাই অসংখ্য ব্যথা করছে, দম আটকে আসছে। কথা বলো না মা। কথাটা বলে জোরে মা বলে চিৎকার করে ওঠে সোহা। এর মধ্যে আবারও গঙ্গানির আওয়াজ কানে আসতেই মাকে ছেড়ে দেয়। মাথায় চট করে বোনের কথা আসতেই বোনের রুমের দিকে ছোটে। বোনের রুমে আসতেই দেখে তার বোন ফ্লোরে পড়ে আছে, চারিদিকে রক্তের ছড়াছড়ি। দৌড়ে বোনের কাছে যায়, বোনকে জড়িয়ে ধরে বলে, এই আপু, এমন কি করে হলো আপু? এই আপু। সুভাষিনী পেট চেপে ধরে বলে, সুহা, মা, অব্র। আর কিছু বলতে পারল না সুভাষিনী। সুহাসিনী বোনের হাত ঝাঁকিয়ে বলে, এই আপু ওঠ, তোর পছন্দের খাবার আনছি, খাবি না? আমি একটুও ভাগ বসাবো না, ওঠ। পুচকুকে বকবো না আর, তোর আর মায়ের বাধ্য মেয়ে হয়ে থাকবো। ওঠ না। উঠছিস না কেন? মাও উঠছে না। আমার কথা শুনবি না তোরা? দাঁড়া, অব্র ভাইকে বিচার দিচ্ছি। সুহা বোনকে ছেড়ে গিয়ে পাগলের মতো হন্যে হয়ে ফোন খুঁজছে। ফোনটা পাওয়ার পর কোনো রকমে অব্রের নাম্বার বের করে ফোন লাগায়। অব্র অফিসের মিটিংয়ে থাকায় ফোনটা সাইলেন্ট থাকে। অব্রকে ফোনে না পেয়ে সুহা বাবাকে ফোন করে। রফিক সাহেব ফাইল দেখছিলেন। হঠাৎ বড় মেয়ের ফোন পেয়ে ফাইল রেখে ফোনটা রিসিভ করে কান্না করতে থাকে। ওভার পাশ থেকে সুহাসিনী পাগলের মতো কান্না করতে করতে বলতে থাকে, বাবা, মায়ের গলা দিয়ে রক্ত পড়তেছে, আপু ফ্লোরে পড়ে আছে, রক্তের ছড়াছড়ি। মাকে ডাকলাম, মা কথা বলল না, আপুও কথা বলতেছে না। তুমি আসো, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বাবা। মা কথা কেন বলে না? আপুও চোখ বন্ধ করে আছে, এতবার করে উঠতে বলতেছি, ওরা কেউই উঠতেছে না। হঠাৎ ছোট মেয়ের মুখে এমন কথা শুনে কান কোনো রকমে নিজেকে সামলিয়ে পাগলের মতো করে দৌড়ে ছুটে যায়। হাসপাতালের করিডোরে নিস্তেজ হয়ে বসে আছে সুহাসিনী। পরনে তার সাদা রঙের কলেজ ড্রেস, রক্তে লাল হয়ে আছে। সুহাসিনীর পাশে রফিক সাহেব বসে আছেন, চোখ দিয়ে তার পানি পড়ছে। প্রাণপ্রিয় স্ত্রী আর মেয়ের এমন অবস্থা সে মানতে পারছে না। নীলিমা বেগম ভাইকে শক্ত করে ধরে রাখে। নীলা, সে তো কেঁদেই চলেছে। এক মুহূর্তে কি থেকে কি হয়ে গেল। সকালেও স্ত্রী মেয়ের সাথে কথা বলে গেল রফিক সাহেব, আর এখন মেয়ে স্ত্রীর রক্তাক্ত দেহ নিয়ে আসতে হলো। অব্র দৌড়ে পাগলের মতো করে ছুটে আসে সুহাসিনীর দিকে আসলো। নিলয় ডক্টরের সাথে কথা বলতে বলতে এদিকটাই এগিয়ে আসছে। অব্র রফিক সাহেবের সামনে দাঁড়িয়ে ধপাস করে নিচে পড়ে কাঁপা কাঁপা গলায় বলে, বাবা, সুভাষিনী আর মা কেমন আছে? রফিক সাহেব মাথা তুলে তাকায়, অব্রকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয়। অব্রের মন সহসা কেঁপে ওঠে। বাবা, কাঁদছেন কেন? কি হয়েছে? ওরা সবাই ঠিক আছে তো? কিছু হয়নি তো? রফিক সাহেব কিছুই বলতে পারছেন না। নীলিমা বেগম অব্রকে বলে, ডক্টর এখনো কিছু জানায়নি অব্র। নিলয় সামনে এসে দাঁড়াতেই নীলিমা বেগম বলে ওঠে, নিলয়, ডক্টরকে কিছু জানালো? নিলয় মাথা নিচু করে জানায়, তারা এখনো চেষ্টা করছে মা। লুৎফর রহমান আর রমিলা রহমান ছেলের বউ আর বেআইনের এমন অবস্থা শুনে চলে আসে। রমিলা বেগম সুহাসিনীর পাশে বসে সুহাসিনীকে জড়িয়ে ধরে। সুহাসিনী একটা আশ্রয় পেয়ে রমিলা রহমানকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে, আন্টি, আপু আর আম্মু। রমিলা বেগম সুহাসিনীর মাথায় হাত বুলিয়ে বলে, কিচ্ছু হবে না মা আর আপুর, কেঁদো না সুহাসিনী। লুৎফর রহমান বিআইকে কি বলে সান্ত্বনা দিবে তার তা জানা নেই। নিলয়ের দিকে তাকিয়ে বলে, পুলিশকে ইনফর্ম করেছো নিলয়? জি আঙ্কেল, তারা বিষয়টা তাদের মতো করে ইনভেস্টিগেশন করছে। এর মধ্যে ডক্টর বেরিয়ে আসে, সুমনা বেগমের পরিবার কি আপনারা? নিলয় মাথা নাড়িয়ে জানাই, হ্যাঁ আমরা। ডক্টর নিলয়ের কাঁধে হাত রেখে বলে, সরি, আমরা তাকে বাঁচাতে পারিনি, শি ইজ নো মোর। গলাটা এমনভাবে কাটা হয়েছে যে শ্বাসনালীটাও কেটে গিয়েছে। কথাটা কর্ণকুহর হতেই সুহাসিনীর ঘাড় উঁচু করে তাকায়, বাবার দিকে তাকিয়ে চিৎকার করে বলে, ও বাবা, ডক্টর কি বললো এগুলো? তুমি যে বললা মা আর আপু ঠিক হয়ে যাবে, তাহলে ডক্টর এগুলো বললো কেন? ও বাবা, বলো না ডক্টরকে
এগুলো কেন বললো? চুপ হয়ে আছো কেন? রফিক সাহেব নির্বাক। মেয়েকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে। সুহাসিনী বাবাকে জড়িয়ে ধরে বলে, ও বাবা, কাঁদতেছো কেন? আমি মায়ের কাছে যাব। ও মা, মা, তুমি আমারে একলা ফালাইয়া চলে গেলে কেন? আমারে নিয়ে যাও, আমারে রেখে গেলা কেন? কথাটা বলে বাবাকে ছেড়ে সুহাসিনী পাগলের মতো কান্না করতে থাকে, ফ্লোরের মধ্যেই ঘুষি মারতে থাকে। রমিলা বেগম আটকানোর চেষ্টা করে, কিন্তু পারে না। রফিক সাহেবও ভয় পেয়ে যায় মেয়ের এমন পাগলামি দেখে। রফিক সাহেব মেয়েকে বুকে জড়িয়ে ধরে। সুহাসিনী বাবার বুকে থাকতে নারাজ। কিছুক্ষণ হাত পা ছোড়াছুড়ি করে ঢলে পড়ে বাবার বুকেই। হঠাৎই মেয়েকে নিশ্চুপ দেখে মেয়েকে বুকের ওপর থেকে সরিয়ে দেখে মেয়ে তার জ্ঞান হারিয়েছে। রফিক সাহেব নিলয়কে ডেকে বলে, নিলয়, সোহা কথা বলতেছে না কেন? কি হলো? নিলয় সোহার নাকের কাছে হাতটা নিয়ে বলে, মামা, সোহা জ্ঞান হারিয়েছে, ধাক্কাটা সহ্য করতে পারেনি। অব্র সেই কখন থেকেই রুদ্রকে ফোনে ট্রাই করছে, কিন্তু ফোন লাগছে না। এদিকে সুভাষিনীরও কোনো খবর পাওয়া যাচ্ছে না। সুভাষিনীর ওটি থেকে ডক্টর বের হলে অব্র জিজ্ঞাসা করে, ডক্টর, আমার শুভা আর বেবি কেমন আছে? সরি মিস্টার, আপনার ওয়াইফকে বাঁচাতে পারলেও বাচ্চাটাকে বাঁচাতে পারেনি। কথাটা কর্ণকুহর হতেই 2 পা পিছিয়ে যায় অব্র। রমিলা বেগম আঁচলে মুখ ঢেকে কেঁদে ওঠে। লুৎফর রহমান বেয়ায়ের পাশে বসে আছে। আমি কি শুভার সাথে দেখা করতে পারি ডক্টর? কাপা কাপা গলায় কথাটা বলল অব্র। না, আপাতত তার সেন্স নেই, কয়েক ঘন্টা পর দেখা করুন। অব্র বাহিরে কাচের জানালা দিয়ে শোভাকে দেখার চেষ্টা করছে, কিন্তু ফলাফল শূন্য। নিলয় অব্রের বাহুতে হাত দিয়ে বলে, ভেঙে পড়বেন না, আপনি ভেঙে পড়লে সবাইকে কে সামলাবে? এই সোহা, ভাত খাচ্ছিস না কেন? দেখছিস শরীরের কি অবস্থা? হাড়গুলো সব ওপর থেকে গোনা যাবে। ওহ মা, বিরক্ত করো না তো, দেখছো তো টিভি দেখছি, খেয়ে তারপর দেখ। না, মিস করে ফেলবো। অগত্যা সুমনা বেগম ভাত মেখে মেয়ের পাশে বসে মুখে ভাত তুলতেই সোহা খাবারটা মুখে তুলে নেয়। আমি জানতাম তুমি খাইয়ে দিবা। সুমনা বেগম ভাত মাখতে মাখতে বলে, কি আর করার বল, এখন না খাইয়ে দিলে তো পেটে এই খাবারটুকুও ঢুকবে না। এইভাবে নিজের শরীর নিয়ে অনীহা করলে কি চলে বল? যখন আমি থাকবো না তখন কি করবি? এইভাবে খেয়ে না খেয়ে থাকবি তখন? সহসা মাকে জড়িয়ে ধরে সুহাসিনী। এসব কি কথা বলো মা? আর বলবে না এসব কথা। সুমনা বেগম মেয়ের মাথায় হাত বোলায়। হঠাৎই মা বলে চিৎকার করে ওঠে সুহাসিনী। আশেপাশে তাকিয়ে দেখে সে হসপিটালের বেডে শুয়ে আছে, হাতে তার স্যালাইন। সুহাসিনীর চিৎকার শুনে নিলয় হুমড়ি খেয়ে কেবিনে ঢোকে। সুহাসিনী বেডের থেকে নেমে নিলয়ের সামনে দাঁড়িয়ে বলে, নিলয় ভাই, আমার মা কই? নিলয় ভাই, আমি মায়ের কাছে যাব, নিয়ে যান না আমারে, ওরা আমার মারে মেরে ফেলছে। নিলয় কি বলবে ভেবে পায় না। মায়ের সমতুল্য হচ্ছে মামি। নিজেদের ছেলে নেই বলে নিজের ছেলের মতোই নিলয়কে ভালোবেসে গেছে সে। সুহাসিনীর হাত ধরে সুহাসিনীকে সুমনা বেগমের লাশের কাছে নিয়ে যায়। সাদা কাপড়ে ঢাকা মায়ের মুখ। সুহাসিনী কাপা কাপা হাতে কাপড়টা সরিয়ে মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তার মা আর নেই, মানতে পারছে না সোহা। মায়ের মুখে অসংখ্য চুমু দিয়ে ভরিয়ে দেয়। তার মুখে একটাই কথা, মা, আমিও তোমার সাথে যাব, তোমার সাথে আমাকেও নিয়ে যাও, তুমি হিনা থাকবো কি করে? নিলয় বেরিয়ে আসে কেবিন থেকে। রফিক সাহেবের সাহসী হচ্ছে না স্ত্রীর মুখ দেখার। লুৎফর রহমান অব্রের দিকে তাকিয়ে বলে, রুদ্রকে কি ফোনে পেলে? না বাবা, পাইনি। লিটনকে ফোন করে দেখো আর সব বলো, রুদ্র যেন তাড়াতাড়ি আসে, এখানে তাকে প্রয়োজন। দীর্ঘ 5 ঘন্টা পর সুভাষিনীর জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতেই নিজেকে হসপিটালের বেডে দেখে পরক্ষণেই কালকের কথা মনে পড়ে যায়। সাথে সাথেই হাত চলে যায় পেটে। ব্যথা অনুভব হলো, বুঝতে আর বাকি নেই তার এই পেট আর কোনো অংশই নেই। সাথে সাথেই অব্র বলে চিৎকার করে ওঠে সুভাষিনী। অব্র হুড়মুড়িয়ে কেবিনে ঢোকে। সুভাষিনীকে কাঁদতে দেখে সুভাষিনীর পাশে বলে, কি হয়েছে শুভা, কাঁদছো কেন? সুভাষিনী কাঁদতে কাঁদতে বলে, আমার বাচ্চা অব্র। অব্র চোখ দিয়ে পানি পড়ছে। প্রথমবার বাবা হবার আনন্দ যে এইভাবে বিষিয়ে যাবে কল্পনাতেও ভাবতে পারেনি সে। নিজেকে সামলিয়ে সুভাকে বলে ওঠে, কেঁদো না পাখি,
আবার আসবে তোমার কোল জুড়ে বাচ্চা। এভাবে কাঁদলে অসুস্থ হবে তো, তোমার পেটটা কাটা। সুহাসিনী অব্রকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এদিকে সুহাসিনী এখনো মায়ের লাশ জড়িয়ে ধরে আছে। রফিক সাহেব শ্বশুর বাড়ি আর তার বাড়ির সবাইকে ইনফর্ম করে জানিয়েছে। তারা প্রায় সবাই আসছে, জানা যায় তো থাকতে হবে তাদের। রফিক সাহেব শত চেষ্টা করেও মেয়েকে স্ত্রীর থেকে সরাতে পারছে না। মেয়ের একটা কথা, তার মাকে কোথাও নিয়ে যেতে দিবে না সে, তার মা তার কাছেই থাকবে। রফিক সাহেব চোখ মুখ মুছে সুভাষিনীর কেবিনে যায়। শুভা বাবাকে দেখে কেঁদে ওঠে। রফিক সাহেব আর কাঁদলেন না, এইভাবে কাঁদলে মেয়ে ভেঙে পড়বে, এই জন্য কাঁদেননি। অব্রের দিকে তাকিয়ে বলে, বাবা রুদ্রকে পেলে ফোনে? হ্যাঁ বাবা, রুদ্র বেরিয়ে চলে আসবে এই তো কিছুক্ষণের মধ্যেই। লুৎফর রহমান কেবিনে ঢুকতে ঢুকতে বলে, তাহলে তোমরা একটু লাশটা নিয়ে যাবার ব্যবস্থা করো। এভাবে আর কতক্ষণ থাকবে হসপিটালে? জানাজার ব্যবস্থা তো করতে হবে। সাথে সাথে বাবার বুক থেকে মাথাটা উঁচু করে সুভাষিনী বাবার দিকে তাকিয়ে বলে, কার লাশ বাবা? কার জানাজা হবে? আমার বাচ্চার? রফিক সাহেব কি বলবেন বুঝে উঠতে পারছেন না। লুৎফর রহমান শোভার দিকে এগিয়ে এসে বলে, না মা, তোমার মায়ের জানাজা। কথাটা কর্ণকুহর হতেই যেন সুভাষিনীর মাথায় আকাশ ভেঙে পড়ে। চিৎকার দিয়ে বলে, বাবা এইসব কি বলছেন? মায়ের জানাজা কেন হবে? আমার মায়ের কি হয়েছে? ও বাবা, বলো না বাবা, এসব কি বলছো? রফিক সাহেব মেয়েকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠে বলে, তোর মা আর নেই শোভা, কারা যেন সুমনার গলা কেটে হত্যা করেছে। কথাটা মস্তিষ্ক অবধি যেতেই সুভাষিনীর মা বলে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যায়। অব্র তাড়াতাড়ি করে ধরে ফেলে। লুৎফর রহমান তাড়াতাড়ি করে কেবিন থেকে বেরিয়ে ডক্টরকে ডেকে আনে। ডক্টর সুভাষিনীকে পর্যবেক্ষণ করে বলে, ওনাকে আপনারা কি এমন বলেছেন যে এইভাবে জ্ঞান হারিয়েছে? উনি এখনো ডেঞ্জার মুক্ত নন, পেট কাটা হয়েছে। এমন কিছু বলবেন না যেটা ওনার ব্রেন সইতে পারবে না। আচ্ছা ডক্টর। ডক্টর কেবিন থেকে বেরিয়ে যায়। রুদ্র কোনো রকমে বাইক চালিয়ে আসে হসপিটালে। বাইকটা থামিয়ে হসপিটালে ঢুকে রিসিপশনে কেবিন নাম্বার জেনে পাগলের মতো করে ছুটে যায়। কেবিনের সামনে আসতেই দেখে তার মা বাহিরে দাঁড়িয়ে আছে। ছুটে মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, মা এসব কি করে হলো? রমিলা রহমান ছেলেকে সবকিছু খুলে বললেন। দুই পা পিছিয়ে যায় রুদ্র। এত কিছু ঘটে গেছে তার অনুপস্থিতিতে। মা, সুহাসিনী কোথায়? ওর মায়ের লাশ জড়িয়ে ধরে আছে, কিছুতেই ছাড়ছে না। রুদ্র কাপা কাপা পায়ে সুমনা বেগমের কেবিনের সামনে গিয়ে দরজা ফাঁক করতেই দেখে সুহাসিনী তার মায়ের মৃতদেহের পাশে জড়িয়ে ধরে শুয়ে আছে। চোখ বন্ধ তার, মুখটা শুকিয়ে গেছে, বিধ্বস্ত লাগে এমনটা আগে কখনো দেখেনি। পরনে কলেজ ড্রেস, রক্তে মাখা। রুদ্রের বুকটা মোচড় দিয়ে উঠল। কেবিনের দরজাটা ঠেলে ভেতরে ঢুকে সুহাসিনীর মাথায় হাত রাখে। মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না রুদ্রের। মনে হচ্ছে কেউ গলা চেপে ধরে রেখেছে। অনেক চেষ্টা করে সুহাসিনীকে ডাকলো, সুহাসিনী। সুহাসিনী উঠল না। রুদ্র ফের কিছুটা জোরে ডেকে উঠল, সুহাসিনী চোখ মেলে তাকাও। রুদ্রকে দেখে বলে, হুশ, ডাকছেন কেন? মা ঘুমিয়েছে দেখছেন না? আমার আম্মুর ঘুম ভেঙে যাবে, চলে যান, আমি আম্মুর সাথে ঘুমাবো, ডিস্টার্ব করবেন না। রুদ্র বুঝতে বাকি নেই সুহাসিনী অতিরিক্ত ট্রমা থেকে এইসব বলছে। রুদ্র সুহাসিনীর বাহু ধরে টেনে বসায়। সুহাসিনী রেগে যায়। বলেছি না ডিস্টার্ব করবেন না, কথা কানে যায় না কেন? রুদ্র সুহাসিনীর বাহু ঝাঁকিয়ে ধরে বলে। সুহাসিনী হুঁশে ফেরে, আন্টি আর নাই। সুহাসিনী হুঁশে ফেরো। কথাটা শুনে কানে যেতেই দুই হাত দিয়ে রুদ্রকে দূরে সরিয়ে দেয় সুহাসিনী। একদম বাজে বকবেন না রুদ্র, আমার মা আমার পাশেই আছে, সাথেই আছে। আপনি চলে যান, আমাকে আমার মায়ের কাছে থাকতে দিন। আমার চোখের আড়াল হলেই ওরা আমার মাকে নিয়ে চলে যাবে। কথাটা বলে সুহাসিনী রুদ্রের হাত ধরে রুদ্রকে কেবিন থেকে বের করে দেয়। দরজা আটকাতে চাইলে রুদ্র বাধা দেয়। এমনিতেই সুহাসিনীর শরীরে শক্তি নেই, রুদ্রের সাথে পেরে উঠল না। যতক্ষণ লাশ সামনে থাকবে ততক্ষণ সুহাসিনীর পাগলামিটা চলতেই থাকবে। রুদ্র আবারও কেবিনে ঢুকে পড়ে, সুহাসিনীর হাত ধরে বলে, পাগলামি করছো কেন সোহা? আন্টি নেই, বাস্তবতা মেনে নাও। কথাটা বলে রুদ্র নিলয়কে ফোন দেয় লাশ নেওয়ার ব্যবস্থা করার জন্য। কিছুক্ষণ পর কয়েকজন এসে সুমনা বেগমের লাশ নিয়ে যায়।
সুহাসিনী শত চেষ্টার অনুরোধ পায়ে ধরেও রুদ্রের থেকে নিজেকে ছাড়াতে পারেনি। কত করে বলল তার মায়ের সাথে সে যাবে, কিন্তু রুদ্র ছাড়ল না সুহাসিনীর হাত। সুহাসিনী একটা কান্নার আওয়াজ, পাগলামি যেন রুদ্রের হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে তুলেছে। সুহাসিনী ঢলে পড়ে রুদ্রের উপর, রুদ্রকে জড়িয়ে ধরে সুহাসিনীকে। সরি জান, এমনটা করার জন্য, তা না হলে তোমার পাগলামি শেষ হতো না। গ্রাম থেকে আত্মীয় স্বজনেরা চলে এসেছে। সুমনা বেগমের বোন পাগলের মতো করে কান্না করছে। এই একমাত্র বোনই ছিল, সেও এইভাবে অকালে চলে গেল। সুমনা বেগমের মা বাবার বারবার জ্ঞান হারাচ্ছে। কেন মাই পারে না, কোনো মাই পারে না তার আগে সন্তানের মৃত্যু দেখতে। সুভাষিনীকে নিতে এসেছে অব্র। ওইদিকে গোসল করানো হয়েছে সুমনা বেগমকে, কিছুক্ষণ পর জানাজা হবে। তার আগে মায়ের মুখটা শেষবারের মতো করে সুভার দেখা উচিত। সুভাষিনী নিস্তেজ হয়ে আছে, কারোর সাথে কোনো কথা বলছে না। অব্রের সাথে চুপচাপ গাড়িতে গিয়ে বসে আছে। মিনিট 25-এর মধ্যেই শুভাকে নিয়ে বাসায় আসে অব্র। সোজা মায়ের লাশের সামনে নিয়ে যায়। শোভা কাপা কাপা হাতে মায়ের মুখটা দেখে কাপড় তুলতেই দেখে তার মায়ের মুখটা। আর দেখা হবে না মাকে, জড়িয়ে ধরা যাবে না, বুকে মুখ গুজে কান্না করা যাবে না। কেউ রোজ ফোন করে জিজ্ঞাসা করবে না শুভা মা কেমন আছিস। খাবার নিয়ে কেউ বলবে না খাবারটা খেয়ে নে, বেরিয়েছিস অনেক তো হলো। কথাগুলো মনে আসতেই শুভা চিৎকার করে কেঁদে উঠল। একদিকে সন্তান হারানোর শোক, অন্যদিকে মা হারানোর শোক। রুদ্র সুহাসিনীকে সামলাতে পারছে না। সে এখনো কাঁদছে আর মায়ের কাছে যাবে বলে পাগলামি করছে। রুদ্র আর না পেরে সুহাকে নিয়ে সুমনা বেগমের লাশের কাছে নিয়ে আসে। সদর দরজায় বসে রফিক সাহেব কাঁদছেন, তার পাশেই নীলা রিমি কাঁদছে। সুহা মায়ের লাশের কাছে আসতেই বোনকে দেখে এক ছুটে গিয়ে তার বোনকে জড়িয়ে ধরে বলে, হাঁপুরে আমার মা, তুই তো বাসায় ছিলি। কে মারছে আমার মারে, বল না আপু, কে মারছে? তারে আমি নিজের হাতে খুন করব। আমার মারে আমার থেকে কেড়ে নিছে। শুভাও বোনকে জড়িয়ে ধরে কাঁদে। পাড়া প্রতিবেশীরা, কারো কারো চোখে পানি। সুখী পরিবারটা হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল। নিলয় রফিক সাহেবের কাছে এসে বলে, মামা এখন তো মামিকে নিয়ে যেতে হবে। মসজিদের মাঠ থেকে জানাজা পড়ে তারপর কবর দিয়ে নিয়ে যাবে। রফিক সাহেব বলে বসা থেকে উঠে দাঁড়ায়। বোন নীলিমাকে বলে যায় মেয়ে দুটোকে সামলানোর জন্য। রুদ্র তার মায়ের কাছে এসে বলে, মা সোহা আর ভাবিকে একটু সামলিও, আমি জানাজাতে যাচ্ছি। জাস্ট এই সময়টুকু শুধু দেখো। জানাজা সামলাতে হবে, কষ্ট হবে, তবুও মা পারলে কিছু খাইয়ে দিও। রমিলা রহমান ছেলেকে আশ্বস্ত করে। রুদ্র সুহাসিনীর দিকে একবার তাকায়, তারপর রুদ্র, অব্র, নিলয় আর রফিক সাহেব মিলে সুমনা বেগমের লাশ কাঁধে নিয়ে চলে যায়। সুমনা বেগম মারা গিয়েছে আজ 7 দিন হলো। সুহাসিনী ও সুভাসিনী ঘর কোনো হয়ে গেছে। ঘর থেকে দুই বোন বের হয় না খুব একটা। এক রুমেই দুই বোন থাকে। মাঝে মধ্যে দুই বোন জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্নাকাটি করে। সুমনা বেগম মারা যাওয়ার 3 দিন পর পুলিশ এসেছিল বাড়িতে সুভার থেকে কিছু ইনফরমেশন নিতে। সুভাষিনীকে ইন্সপেক্টর সাফায়েত উল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, সুভাষিনী সেদিন ঠিক কি ঘটেছিল? আপনার মায়ের এমন অবস্থা আর আপনারই বা অমন অবস্থা হলো কি করে? সুভাষিনী ইন্সপেক্টরের দিকে তাকিয়ে বলে, মায়ের সাথে ওইসব কি করে হয়েছে আমি জানি না। আমি তো ঘুমিয়েছিলাম দরজা চাপিয়ে। ঘুমের মধ্যে হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দ পেয়ে ঘুম ভেঙে যায়। পরেক্ষণে বিড়াল মনে করে আর উঠিনি, আবার ঘুমিয়েছিলাম। এরপর হঠাৎ অসময়ের চাপ আসলো। শোয়া থেকে উঠে ফ্লোরে পা রাখতেই তরল কিছুর সাথে পা পিছলে পড়ে যায়। মাকে অনেক ডেকেছিলাম, কিন্তু মায়ের সাড়া শব্দ পাইনি। তার বেশ কিছুক্ষণ পর হয়তো সোহা ফিরে আসে বাসায়। রুদ্র মনোযোগ দিয়ে পুরো কথাটা শোনে। চট করে বলে ওঠে, ভাবি সেদিন কি বাসায় কেউ এসেছিল? আমার যতদূর মনে পড়ে আমি জেগে থাকাকালীন কেউ আসেনি। ঘুমানোর পর কেউ এসেছিল নাকি তা জানি না। অব্র ইন্সপেক্টরের দিকে তাকিয়ে বলে, শোনা শেষ, এখন শোভাকে রুমে যেতে দিন। দেখছেন তো ওর শরীরের কন্ডিশনটা ভালো না। ইন্সপেক্টর শরাফত উল্লাহ হাতে কলম ঘোরাতে ঘোরাতে বলে, ওনাকে নিয়ে যান, ওনার ছোট বোনের সাথে কথা আছে। অব্র সুভাকে রুমে রেখে সুহাকে নিয়ে আসে। সুহা যা যা দেখেছে সবটা খুলে বলে দেয়। ইন্সপেক্টর সব শুনে চলে যায়। ইন্সপেক্টর শরাফত উল্লাহ বাসা থেকে বের হতেই তার ফোনে ফোন কল আসে।
ফোনের অপর পাশ থেকে কনস্টেবল শেখর ফোন দিয়ে জানায় পোস্টমর্টমের রিপোর্টের কথা, যেটা আজ এতদিন ধরে এসেছে, অথচ ইন্সপেক্টরের সেই দিকে কোনো খেয়ালই নেই। শেখর বুঝতে পারে না এই শরাফতের কি দেখে সরকারি চাকরি দিয়েছে। শরাফত ফোন রেখে বিরক্ত নিয়ে চলে যায়। সে চাইছে কেসটা না আগাক, আর তার কনস্টেবল তার মাথা চিবিয়ে খাচ্ছে। এই কনস্টেবলকে দ্রুত বদলির জন্য অন্য কোথাও পাঠাতে হবে। সুহাসিনীর নানি সিমরান ফরিদি রফিক সাহেবের কাছে এসে বলে দিয়েছে সে তার নাতনিকে নিজের কাছে নিয়ে যাবে। তার কথা, কয়েকদিন পর রফিক সাহেব অফিসে চলে যাবে। সুভা আর শ্বশুর বাড়ি ফাঁকা থাকবে, আর সোহা একা থাকতে পারবে না। সুমি বেগমও কথায় তাল মেলায় মায়ের সাথে। রফিক সাহেব কি বলবেন বুঝতে পারছেন না। শাশুড়ি শালির সাথে তর্কে যেতে চাইছেন না। নীলিমা বেগম ভাইয়ের মুখের দিকে তাকিয়ে কিছুটা আন্দাজ করতে পেরে বলে, খালা, আপনি সোহাকে নিয়ে চিন্তা করবেন না। আমার বাড়ি তো পাশেই, সোহা না হয় আমার বাড়িতে থাকবে নীলার সাথে। দিদি নীলিমার কথা শুনে চোখ মুখ কুঁচকে বলে, সে তো তোমরা বাড়ির পাশেই থাকো, কিন্তু থেকেই বা কি হলো? আমার মেয়ের সাথে কি ঘটে গেল টের ও তো পেলে না। আমার নাতনির সাথে হলেও টের পাবা না। আর তাছাড়া তোমার বাড়ির বিয়ের বয়সী ছেলে আছে, ভুলে গেছ? নীলিমা বেগমের মুখটা চুপসে যায়। তিনি কিছু বললেন না। সুহা এসেছিল বাবাকে ঔষধ খাওয়ানোর জন্য, কিন্তু নানির মুখে এমন কথা শুনে শুধায়, নানি আমি কোথাও যাব না বাবাকে ছেড়ে। আমি চলে গেলে বাবাকে দেখবে কে? আমার বাবা একা হয়ে যাবে। কিন্তু সুহা দিদি ভাই, কোনো কিন্তু না নানি। আমি আমার বাড়ি আমার বাবা ছাড়া কোথাও থাকতে পারবো না। বাবা চলো কিছু খেয়ে ঔষধ খাবা। কথাটা বলে বাবার হাত ধরে টেবিলে নিয়ে যায়। ফ্রিজ থেকে ডিম বের করে ভেজে দুটো পরোটা বানিয়ে দেয়। রফিক সাহেব একটা পোটা খেয়ে আর বাকিটা সুহাকে খাইয়ে দেয়। সুহা, তোমার নানি ভুল কিছু তো বলেনি মা। আমি অফিসে চলে গেলে তো তুমি বাসায় একা হয়ে যাবা। আর বাবা আমি চলে গেলে যে তুমি একা হয়ে যাবা। রান্না করতে পারো না, অফিস থেকে এসেই না খেয়ে শুয়ে থাকবে। আমি কাছে থাকলে তোমার দেখভাল করতে পারবো। রফিক সাহেব আর কথা বাড়ালেন না। রুদ্র ক্লাবে বসে আছে, তার মাথায় ঢুকছে না কে এমনটা করল। আচ্ছা পাবেল এমনটাকে করতে পারে? আচ্ছা সুহাদের কি কোনো শত্রু ছিল, কারো সাথে ঝগড়া? আমার জানা মতে নেই, কারণ আঙ্কেল আন্টি খুব সহজ সরল স্বভাবের, তাদের অন্য কারো সাথে ঝামেলা ইম্পসিবল। পুলিশ কি বলল? এখনো কোনো ক্লু পায়নি। কাল কিন্তু ইলেকশন, মাহতাবরা ফাঁদ পেতে থাকবে। সাবধানে থাকতে হবে রুদ্র। হুমম। মায়ের রুমে বসে আছে সুহা। দৃষ্টি তার দেওয়ালে টাঙানো মায়ের ছবির দিকে। বলেছিলাম মা তুমি হিনা বাঁচতে পারবো না, কিন্তু দেখো দিব্যি তুমি ছাড়া বেঁচে আছি। আচ্ছা মা কেমন আছো ওই অন্ধকার কবরে? খুব কষ্ট হয় জানো মা, যখন ঘরে এসে দেখি তুমি নেই। মামা গন্ধ আর নাকে ভেসে উঠে না। রোজ সকালে রান্না ঘর থেকে রান্নার সুবাস আর টিং টং আওয়াজ ভেসে আসে না। খোলা লম্বা চুল শাড়ি পরে কেউ সোফায় বসে চুল শুকায় না। কেউ আর বলে না সুহা তরকারিটা নাড়া দিয়ে আয় তো। সব কেমন একদিনের মধ্যে উল্টপালট হয়ে গেল। সেদিন দিনটা অন্য রকম হলেও তো পারত। আমি এক্সাম হলো থেকে ফিরে এসে দেখতাম তুমি আর আপু সোফায় বসে আছো আমার অপেক্ষায়। আমায় দেখে তোমাদের দুজনের মুখে হাসি ফুটে উঠত। এগিয়ে এসে কপালে চুম্বন দিয়ে বলতে, এই তো এসে গেছে আমার মাটা। আর আমিও মা গন্ধটা পাওয়ার জন্য তোমায় জড়িয়ে ধরতাম। কিন্তু কি হলো মা, ছেড়ে চলে গেলে না ফেরার দেশে। কথাটা বলতেই কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। আলমারি খুলে মায়ের শাড়িগুলোতে হাত বুলিয়ে বুকে জড়িয়ে ধরে। মা নেই কথাটা ভাবলেই বুক চিরে কান্নারা বেরিয়ে আসে। পুলিশ কি এখনো কিছু বের করতে পারল না বাবা? তারা কি নাকে তেল দিয়ে ঘুরে?
মায়ের মৃত্যুর 10 দিন হতে চলল, তারা তো কোনো ক্লু খুঁজে পেল না। হঠাৎ নিচ থেকে বোনের আওয়াজ পেয়ে সুহা কাপড়গুলো আলমারিতে রেখে ঘর থেকে বেরিয়ে আসে। তাই তো বাবা, আপু তো ঠিক বলেছে, উনাদের তো কেসটা নিয়ে তেমন আগ্রহ দেখছি না। রফিক সাহেব সোফায় বসে কপালে হাত ঠেকিয়ে বলেন, রুদ্র দেখবে বলেছে বিষয়টা। উনি কি করে দেখবে বাবা? উনি কি প্রশাসনের লোক? তা নয়, কিন্তু রুদ্র বলেছে উপর মহলের সাথে কথা বলবে বিষয়টা নিয়ে। রুদ্র রেগে আছে পুলিশদের এমন অনীহা দেখে। যা করার তাকেই করতে হবে। আজ ইলেকশন আগে সেটা ঠিক মতে হয়ে যাক, পরে দেখবে বিষয়টা। ইলেকশন মাঠে মাহতাব বারবার রুদ্রর দিকে তাকিয়ে আছে। রুদ্র সেদিকে চেয়েও না চাওয়ার ভান করে থাকে। হঠাৎ এক লোকের সাথে ধাক্কা লাগে রুদ্রর। লোকটার মুখ ঢাকা, মাথায় ক্যাপ। সরি রুদ্র বলে লোকটা একটা কালো ব্যাগ নিয়ে চলে যায় ভেতরে। রুদ্র ইটস ওকে বলে হাঁটতে শুরু করে। পাবেল দৌড়ে রুদ্রর নিকট আসে হাঁপাতে হাঁপাতে। রুদ্র, এখানে কোথাও একটা বোম লাগানো আছে। আমি আসার পথে মাহতাবকে ফোনে কারো সাথে কথা বলতে দেখলাম। কি বলছো? হ্যাঁ, এত সিকিউরিটি থাকা সত্ত্বেও কি করে? শয়তানরা সব রকম পরিস্থিতিতে ফাঁদ পাতার জন্য বসে থাকে। এখন এই বোমা কোথায় সেটা কি করে বুঝবো? হাজার হাজার মানুষ এখানে, এত বড় জায়গা। এক কাজ করো, পুলিশদের জানাও, সাধারণ লোকদের কানে যেন বোমার নিউজ না যায়। আর আমি এদিকটা দেখছি। কুইক। রুদ্র হন্যে হয়ে এদিক ওদিক খুঁজছে বোমা, কিন্তু কোথাও পাচ্ছে না। মাহতাব রুদ্রর অস্থিরতা দেখে হেসে উঠে। রুদ্র অস্থিরতাকে আরেকটু বাড়ানোর জন্য বলে, হেই রুদ্র, আর জাস্ট 10 মিনিটস দেন, সব শেষ। বাই বাই। কথাটা বলে মাহতাব চলে যায় বাইক নিয়ে। রুদ্র হাত ঘড়িতে তাকিয়ে দেখে আর 9 মিনিট আছে। কিভাবে কি করবে এইটুকু সময়ে? মাথার চুল গুলে বা হাত দিয়ে খামচে ধরে। এদিক ওদিক পায়চারি করতে করতে হঠাৎ মনে পড়ে মাস্ক পরা লোকটার কথা। সে রুদ্রর নাম বলেছিল। তার হাতে কি বোমা ছিল? দৌড়ে সিসিটিভি রুমের দিকে যায়। পুরো সিসিটিভি চেক করে দেখে লোকটা ব্যাগ হাতে নিয়ে অফিস রুমে ঢুকে আবার ব্যাগ সমেত বের হয়। রুদ্র রুম থেকে বেরিয়ে অফিস রুমে ঢুকে হন্যে হয়ে সব খুঁজে কিন্তু কিছু পায় না। ঘড়িতে সময় দেখে আর মাত্র 1 মিনিট আছে। সব শেষ হয়ে যাবে তাহলে। এতগুলো মানুষের প্রাণ। কথাটা ভাবতেই অফিস রুম থেকে বেরিয়ে বাহিরে আসে, যেখানে গাড়ি পার্ক করা। হঠাৎ জোরে বিস্ফোরণের শব্দে রুদ্রর মস্তিষ্ক নাড়া দিয়ে উঠে। কিছুটা দূরে এক গাড়ি ব্লাস্ট হয়। মুহূর্তে চারিদিকে হইচই, ছুটাছুটি শুরু হয়। রুদ্রর ফোনে ফোন আসতেই রিসিভ করে, কানে নিতেই ওপাশ থেকে ভেসে আছে, দেখবি না রুদ্র গাড়িতে কে ছিল? তোর খুব কাছের কেউ, যাকে নিজের চাইতেও অনেক ভালোবাসিস। হয়তো তার দেহটা এতক্ষণে আগুনে পুড়ে ভস্ম হচ্ছে, খুব কষ্ট পাচ্ছে। যা দেখ কত যন্ত্রণা পাচ্ছে। কথাটা বলে মাহতাব ফোন রেখে দেয়। রুদ্রর মাথা হ্যাং হয়ে গেছে। মাহতাব কার কথা বলল? কে ছিল গাড়িতে? আঙ্কেল, সুহাসিনী ভাবি কি বাসায় আছে? হঠাৎ রুদ্রর এমন কথা শুনে ভ্রুকুচকে আসে রফিক সাহেবের। হ্যাঁ রুদ্র, সুভাষিনী রুমেই আছে। কিন্তু কি হয়েছে রুদ্র? রুদ্র যেন দেহে প্রাণ ফিরে পেল। কিছু হয়নি আঙ্কেল, পরে কথা বলছি। কথাটা বলে ফোন কেটে নিজের বাসায় ফোন করে। তার বাবা লুৎফর রহমান ফোন রিসিভ করতেই রুদ্র বলে উঠে, বাবা মা তোমরা কোথায়? বাসায়। মা, ও কি বাসায়? হ্যাঁ, কি হয়েছে? কিছু না, পরে কথা বলছি। কথাটা বলে ফোন কেটে পাবেলের দিকে তাকিয়ে বলে, পাবেল, সবাই তো বাসায়, তাহলে গাড়িতে কে? বুঝতে পারছি না। আদৌ গাড়িতে কি কেউ আছে? পাবেল কথাটা বলতেই রুদ্রর ফোনে আসে।
রুদ্র ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে মাহতাবের ফোন। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে অট্টহাসিতে হেসে উঠে মাহতাব। ভয় পেয়েছিলি রুদ্র? ইস, তোর ভয়টা দেখার মতো ছিল। আমি অনেক মজা পেয়েছি তোর ভয় দেখে। আমি চাই এভাবেই প্রতি মুহূর্তে তোকে ভয় পেতে দেখতে। এবারের বোম ব্লাস্টে কেউ ছিল না ঠিকই, কিন্তু পরবর্তীতে কেউ থাকবে তোর খুব কাছের। যেভাবে তোর কাছের মানুষটার সবচেয়ে কাছের মানুষটাকে ওপারে পাঠিয়েছি ঠিক সেভাবেই। কথাটা কর্ণকুহর হতেই সারা শরীর রাগে কাঁপতে থাকে রুদ্রর বিশ্রী ভাষায় গা লিদিয়ে উঠে মাহতাবকে। কুত্তত্তার বাচ্চা, তোকে আজ আমি সামনে পেয়ে নেই, তোর অবস্থা যে কি করব তুই কল্পনাও করতে পারবি না। 1 সেকেন্ড, তুই কাকে উপরে পাঠিয়েছিস? মাহতাব আবার অট্টহাসি দেয়। রুদ্র যে এত বোকা আগে জানা তো ছিল না। ভেবে দেখ 10 দিন আগের কথা, যার জন্য 3 বছর আগে আমায় কুত্তত্তার মতো পিটিয়ে দেশ ছাড়তে বাধ্য করেছিলি। কি ভেবেছিস তাকে আমি এমনি এমনি ছেড়ে দিব? তার মানেই তুই? ইয়েস রুদ্র, আমি তোকে তো আমি কিচ্ছু করতে পারবি না আমার। এ দেশে থাকলে তো কিছু করতে পারবি। আমি জানি আমার বাপ ভোটে জিতবে না, কিন্তু আমি তো দেশে আমার বাপকে ভোটে জেতাতে আসিনি। এসেছি ওই মহিলাকে শেষ করতে। আমার কাজ শেষ, এখন আমার ফেরার পালা। তুই আমার নাগাল পেতে পেতে আমি ফুস করে উড়ে যাব। বাই বাই রুদ্র, উনার 40 খাবারটা প্যাক করে পাঠিয়ে দিস আমার বাড়ি। কথাটা বলে মাহতাব ফোন কেটে দেয়। পাবেল রুদ্রর দিকে তাকিয়ে বলে, কি বলল মাহতাব? আন্টিকে মাহতাব মেরেছে পাবেল। কি বলছিস? চল তাহলে পুলিশকে জানাই। জানিয়ে লাভ নেই, ও দেশ ছেড়ে পালাচ্ছে, এখনো পালিয়ে যায়নি। আমরা নিশ্চয়ই ধরতে পারবো মাহতাবকে। পুলিশে ধরিয়ে দিলে সর্বনিম্ন 5 কি 10 বছরের শাস্তি হবে, এতে লাভ কি? মানে কি বোঝাতে চাইছিস? কিছু না, তুই এদিকটা সামলা, আমি আসছি। কথাটা বলে রুদ্র চলে যায়। মাহতাব এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে। হঠাৎ দুবাইয়ের প্লেনের অ্যানাউন্সমেন্ট কানে আসতেই ভেতরে ঢুকে যায়। 3 বছর আগে যতটা রাগ যন্ত্রণা নিয়ে দেশ ছেড়েছিল, আজ তার চাইতে দ্বিগুণ প্রশান্তি নিয়ে দেশ ছাড়ছে। চেকিং করে ভেতরে গিয়ে প্লেনে বসে। প্লেন ছাড়তেই জানালা দিয়ে নিচের দিকে তাকিয়ে বলে, মনে পড়ে আজও সেদিনের ঘটনা। ভার্সিটির ক্যাম্পাসে ছাত্রলীগের সভায় দুপক্ষের ধস্তাধস্তি হচ্ছিল। যেহেতু দলটা আমার, আমি নেতা, সেক্ষেত্রে আমিও গিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে ঝামেলা বেঁধে যাওয়ায় দুপক্ষে মারামারি শুরু হয়। আমি নিহালকে ইট দিয়ে বাড়ি রতে গিয়ে ওই বুড়িকে মেরেছিলাম। মাথা ফেটে গিয়েছিল। কিন্তু কথাটা তোর কানে যেতেই তুই কি করলি? আমাকে নিয়ে যেতে চাইলি ওই বুড়ির কাছে ক্ষমা চাওয়াতে। আর ক্ষমা না চাওয়াতেই তুই ওভাবে কুত্তত্তার মতো পিটালি। তোর জন্য আমার বাবার রেপুটেশন নষ্ট হয়েছিল। সবাই আঙুল তুলেছিল, আর আজ আমহ সেই আঙুল বেঁকিয়ে দিয়ে গেলাম। কথাটা বলে হেসে উঠল। ইন্সপেক্টর শরাফত উল্লাহ বসে আছে শামসুল আলমের সামনে, বাজে ভেবে হেরেছে আজ সে। শরাফত শামসুল আলমের দিকে তাকিয়ে বলে, আপনি তো বলেছিলেন জিতলে আমায় থানার ওসি বানায় দিবেন। সেই জন্য তো আপনার ছেলের অপকর্ম লুকিয়ে রেখেছিলাম। এখন কি হলো, জিতলেন না তো ভোটে? এবার তো আপনার ছেলের অপকর্ম না চাইতেও সবার সামনে চলে আসবে। কে বলেছিল ওই মহিলাকে রতে? নিজে তো দেশ ছেড়ে পালালো, সাথে আমাকে আপনাকে ডুবিয়ে ছাড়ল। শামান আলমের রাগ আকাশ সমান। একে তো ভোটে হেরেছে, তার উপর ছেলে দেশ ছেড়ে পালিয়েছে, এখন আবার এই ইন্সপেক্টরের বকবক। ঝাড়ি দিয়ে বলে উঠল, আহ থামবে তুমি? বকবক করেই চলছ। সাধে কি আর বকবক করছি? আমার পক্ষে আর আপনার ছেলের কুকীর্তি লুকিয়ে রাখা সম্ভব না। দেখা যাবে আমার চাকরি নিয়ে টানাটানি পড়বে।
তাহলে যাও, জানিয়ে দাও, বকবক করে আমার মাথা খারাপ করিও না। কথাটা বলে শামসুল আলম উঠে চলে যায়। শরাফত উল্লাহ শামসুলের যাওয়ার দিকে তাকিয়ে নিজেও চলে যায়। আঙ্কেল, আমি যদি সুহাসিনীকে এখন বিয়ে করতে চাই তাহলে কি আপত্তি জানাবেন? জানি আপনার ক্রাইসিসটা। হঠাৎ রুদ্রর মুখে এমন কথা শুনে চমকে উঠে রফিক সাহেব। মেয়ের বিয়ের কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল তার। তোমার বাবা মাকে জানাও তাহলে রুদ্র। আমিই বা বাঁচব কতদিন? মেয়েকে তো পরের ঘরে দিতেই হবে। রুদ্র ফোন করে তার বাবা মাকে ডাকে। লুৎফর রহমান আর রমিলা রহমান চলে আসেন, সাথে কাজীও। ঘরোয়াভাবেই বিয়েটা করবে রুদ্র। সুহাসিনীকে বিয়ে করেই সে যাবে দুবাই। সুহাসিনী রুমে শুয়েছিল। হঠাৎ বোনকে মায়ের একটা শাড়ি আনতে দেখে বলে, কি করবে শাড়ি দিয়ে? শাড়িটা পরে নে সুহা, তোর আর রুদ্রর বিয়ে। কথাটা শুনে অবাক হলো না সুহা। রুদ্র ফোন করে তার থেকে অনুমতি নিয়েছিল। এই তো সকালে ফোন করেছিল, বলেছিল বিয়ে করবে আমায় এখন সুহা। ফোন দিয়েই এমন কথা মোটেও আশা করেনি সুহা। এমন পরিস্থিতিতে এমন কথা কিভাবে বলছেন রুদ্র? জানি কথাটা বড্ড বেমানান, তবুও সুহা করবে কি আমায় বিয়ে? সুহা নিশ্চুপ। সুহার নিশ্চুপতা দেখে রুদ্র বলে, তোমার নিশ্চুপতা কি তাহলে আমি হ্যাঁ ধরে নিব সুহা? কিছু না বলে সুহা ফোন রেখে দেয়। বোনের থেকে শাড়িটা নিয়ে সুহা পরে নেয়। আয়নায় একবার নিজেকে দেখে। মা থাকলে আজ তার বিয়েটা অন্যভাবে হতো। সুভাষিনী সুহাকে নিয়ে নিচে আসে। নীলিমা বেগম আর নীলাও আসে। খুব সাধারণভাবেই তাদের বিয়েটা হয়ে যায়। রুদ্র বিয়ে করে সেদিন রাতে সুহাসিনীদের বাসায় থেকে তার পরের দিন বাসায় চলে আসে সুহাকে না নিয়ে। আলমারি থেকে কাপড় বের করে ব্যাগে ভরে নেয়। কি হয়েছে রুদ্র, কাপড় গোছাচ্ছিস কেন? কোথাও যাবি? হুমম, দুবাই যাচ্ছি। কিন্তু কেন? কাজ আছে, ফিরতে সপ্তাহ খানেক লাগতে পারে। কিন্তু এই রকম পরিস্থিতিতে তুই সুহাকে একা রেখে চলে যাচ্ছিস? কালই তো বিয়ে করলি। আমি একা যাচ্ছি না মা, সুহাও যাচ্ছে। কথাটা বলে পকেট থেকে ফোন বের করে পাবেলকে ফোন দেয়। কিরে, ভিসা পাসপোর্ট হলো? হুম, হয়ে গেছে। আচ্ছা, আমার বাড়ির সামনে আয়, আমি বের হচ্ছি। কথাটা বলে মাকে জড়িয়ে ধরে বেরিয়ে আসে বাড়ি থেকে। পাবেল গাড়ি নিয়ে আসে রুদ্রর বাসার সমানে। রুদ্র গাড়িতে উঠে বসতেই পাবেল পাসপোর্টটা রুদ্রর হাতে ধরিয়ে দিতেই রুদ্র বলে উঠে, গাড়িটা সুহার বাসার দিকে নিয়ে যা। পাবেল রুদ্রর কথা মতো গাড়িটা নিয়ে সুহার বাসার সামনে থামায়। রুদ্র গাড়ি থেকে নেমে বাসার ভেতর গিয়ে দেখে সুহা সোফায় শুয়ে আছে, কাপলে হাত ঠেকিয়ে। রুদ্র গিয়ে সুহার সামনে দাঁড়াতেই সুহা কপাল থেকে হাত সরিয়ে রুদ্রকে দেখে শুয়া থেকে উঠে বসে বলে, মায়ের খুব নির কোনো খবর পেলেন রুদ্র? রুদ্র মাথা নাড়িয়ে বলে, না। তাহলে এসেছেন কেন? দুবাই যাচ্ছি আমি। তো আমি কি করব? রেডি হও তুমি, ও যাচ্ছ। আপনি যান, আমার মনে রং লাগেনি। আমরা হানিমুনে যাচ্ছি না সুহা, খুব দরকার তাই যাচ্ছি। আন্টির খুব নি দেখবে না? সহসা সুহা মাথা উঁচু করে তাকায়। মায়ের খুব নি মানে? রেডি হয়ে আসো, যেতে যেতে বলছি। সুহাসিনী রেডি হয়ে নেয়। রুদ্র নিজের ব্যাগে সুহার ও কাপড় নিয়ে নেয়। রুম থেকে সুহাকে নিয়ে রফিক সাহেব আর সুভাকে জানায় তারা দুবাই যাচ্ছে লুৎফর রহমানের একটা ডিলের জন্য। অভ্র কথাটা শুনে কিছু বলতে নিলে রুদ্র তারা দিয়ে বলে, দেরি হয়ে যাচ্ছে, আসি। কথাটা বলে বেরিয়ে যায়। দুবাইয়ের একটা হোটেলে উঠেছে রুদ্র আর সুহাসিনী। সুহাসিনী বিছানায় বসে রুদ্রর দিকে প্রশ্ন ছুড়ে দেয়, কখন দেখাবেন তাকে? রুদ্র ল্যাকেজটা থেকে কাপড় বের করতে করতে বলে, আসলামি তো কেবল সুহা, রেস্ট নাও, খাওয়া দাওয়া করো। একটু সময় লাগবে। কয় ঘন্টা?
কয় ঘন্টা না বলো কতদিন? আর এখন চুপচাপ ফ্রেশ হয়ে আসো যাও। সুহাসিনী মাথা নাড়িয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। রুদ্র পকেট থেকে ফোন বের করে বেকনিতে যায়। স্টাডিকে ফোন করে খাবার অর্ডার করে এখানকার এক পরিচিত লোকের কাছে ফোন দেয়, যার সাথে বাংলাদেশে থাকাকালীন যোগাযোগ করে রেখেছিল রুদ্র। তাকে মাহতাবের খোঁজা দেওয়ার জন্য হায়ার করা হয়েছে। শামিউল কোনো খোঁজ পেলে? হুমম স্যার, মাহতাব এখানকার একটা হোটেলে উঠেছে, যেটা আপনাদের হোটেলের ঠিক পশ্চিম দিকে। রুদ্র মাথা উঁচু করে পশ্চিম দিকে তাকিয়ে দেখে 5 তলার একটা হোটেল তাদের হোটেল থেকে কিছুটা দূরে। এখন কি করছে মাহতাব? কোথায় একটা গিয়েছে গাড়ি নিয়ে। ফিরলে জানাবে। ঠিক আছে স্যার। কে ফিরলে জানাবে? বেলকনির দিকে আস্তে আস্তে কথাটা বলে সুহাসিনী। রুদ্র ফোনটা ভেতরে ঢুকিয়ে বলে, এই হোটেলের ম্যানেজারের কথা বলছি। সে আসলে যেন একটু ইনফর্ম করে। এই রুমটা চেঞ্জ করে পশ্চিমের বড় রুমটায় উঠব। কেন? এই রুমটা তো সুন্দর খোলামেলা। ও পাশের রুমগুলো আরো খোলামেলা। ওহ, খিদে পেয়েছে, কিছু আনুন না। স্টাফকে বলে দিয়েছি এসে যাবে। আমি ফ্রেশ হতে যাচ্ছি। আমাকে রেখে একা খাবে না। সুহাসিনী চোখ ছোট ছোট করে মাথা নাড়ায়। রুদ্র স্মিত হেসে ওয়াশরুমে চলে যায়। বাবা, রুদ্রকে তুমি কোন ডিলের জন্য দুবাই পাঠিয়েছ? আমার জানা মতে দুবাইতে আমাদের কোনো ডিলের কথা ছিল না। লুৎফর রহমান সোফায় বসে খবরের কাগজ পড়ছিল। ছেলের কথা শুনে খবরের কাগজটা নিচে নামিয়ে বলে, নতুন এক ডিল হয়েছে যেটা তোমায় জানানো হয়নি। ওটা রুদ্রকে দেওয়া হয়েছে। ওহ, কার সাথে ডিলটা হচ্ছে? নতুন ক্লায়েন্ট শেখ জামাল খানের সাথে। কথাটা বলে লুৎফর রহমান রমিলা রহমানের কাছে এক কাপ চা চান। রুদ্র যাওয়ার আগে মেসেজে বলে গেছে তার দুবাই যাওয়ার আসল কারণটা যেন অভ্র বা আর কেউ না জানে। বৌমাকে নিয়ে আসবে কবে অভ্র? এই তো বাবা, 2-4 দিনের মধ্যে। রফিক সাহেব কেউ নিয়ে আসবে? লোকটা একা একা বাসায় কি করবে? হ্যাঁ বাবা, আমি আজ গিয়ে কথা বলবো বাবার সাথে। আচ্ছা, আসি। কথাটা বলে অভ্র বেরিয়ে যায়। রমিলা রহমান চা এনে স্বামীর সামনে রাখে। লুৎফর রহমান চা খেয়ে বেরিয়ে যায়। রমিলা বেগম একা বাড়িতে কি করবেন? তাই ঘর থেকে পার্সটা নিয়ে রান্না ঘর থেকে টিফিন বাটিতে বাড়া খাবারগুলো নিয়ে সুহাসিনীদের বাড়ি চলে যায়। মেয়েটা একা একা না জানি কি করছে। সুভাষিনী সোফায় বসে আছে। পাশেই নীলিমা বেগম। নীলা রান্না ঘরে গিয়ে প্লেট নিয়ে আসে। টি টেবিলে প্লেটটা রেখে হাতে থাকা প্যাকেট থেকে পেঁয়াজু আর জিলাপি বের করে দেয়। তৎক্ষণাৎ কলিং বেল বাজতেই কেঁপে উঠে সুভাষিনী। নীলা গিয়ে দরজা খুলতেই দেখে রমিলা রহমান দরজার পাশ থেকে সরে দাঁড়ায়। রমিলা রহমান ভেতরে ঢুকে খাবারগুলো টেবিলে রেখে শুভার পাশে বসে। শরীর এখন কেমন শুভা? আগের থেকে একটু বেটার মা। সকালে কিছু খেয়েছ? শুভা নিশ্চুপ। রমিলা রহমান বুঝে যায় মেয়ে কিছু খায়নি। নীলা এগিয়ে এসে বলে, আন্টি আপুকে বলেছিলাম খেতে, কিন্তু আপু বলল তার পেঁয়াজু আর জিলাপি খেতে ইচ্ছে করছে, তাই নিয়ে এসেছি। ওহ, তাহলে শুভা খেয়ে নাও, পরে না হয় আমার আনা খাবার খাবে। মা, সুহা রুদ্র কি ফোন করেছিল? না, এখনো করেনি। আপনার ফ্রেশ হতে এতক্ষণ লাগে? কখন থেকে খাবার সামনে নিয়ে বসে আছি। রুদ্র ভেজা চুল মুছতে মুছতে সুহাসিনীর দিকে এগিয়ে এসে বলে, এত খিদে পেয়েছে তাহলে খাওনি কেন? আপনিই তো বারণ করলেন। তাই তো ওয়েট করছি। আচ্ছা, খাবার মাখো, তুমি নিজেও খাও আর আমায়ও খাইয়ে দাও। আমি ল্যাপটপে একটু কাজ করব। পারবে? হুমম পারব। সুহাসিনী ভাত মাখিয়ে নিজে খাচ্ছে আর রুদ্রকে খাইয়ে দিচ্ছে। রুদ্র ল্যাপটপে কাজ করছে। হঠাৎ ফোনে মেসেজের শব্দে ফোন হাতে নিয়ে দেখে সামিউলের মেসেজ।
মাহতাব হোটেলে ফিরেছে সাথে এক রমণীকে নিয়ে। রুদ্র খাওয়া পাশ থেকে পানির গ্লাসটা নিয়ে পানি খেয়ে উঠতেই সুহাসিনী হাত ধরে বলে, উঠলেন কেন? আমার কাজ আছে, তুমি বাকি খাবারটুকু খেয়ে শুয়ে রেস্ট নাও, আমি আসছি। আমিও যাব। উহু, তুমি আমার সাথে গিয়ে কি করবে? তার চেয়ে রেস্ট নাও। না, আমিও যাব। আপনি আমায় কি বলে নিয়ে এসেছেন ভুলে গেছেন? না, ভুলিনি সুহা। তাহলে নিচ্ছেন না কেন সাথে? আমি তো নিচে যাচ্ছি ম্যানেজারের সাথে কথা বলতে, তুমি গিয়ে কি করবা? আচ্ছা চলো। শিওর আপনি ম্যানেজারের কাছেই যাচ্ছেন? হুমম, বিশ্বাস না হলে চলো। একটু ওয়েট করেন, খাবারটা শেষ করে নেই। রুদ্র দাঁড়িয়ে সুহার জন্য অপেক্ষা করে। সুহা খাবারটা শেষ করে বলে, চলুন। রুদ্র সুহার হাত ধরে বেরিয়ে যায়। ম্যানেজারের কাছে গিয়ে রুম চেঞ্জ করার বিষয়টা জানিয়ে তারা অন্য রুমে শিফট হয়। সন্ধ্যার দিকে সুহা একটু ঘুমালে সেই সুযোগে রুদ্র মুখে মাস্ক পরে রুম থেকে বেরিয়ে মাহতাবদের হোটেলের সামনে যায়। শামিউলকে ফোন করে মাহতাবের রুম নম্বর জেনে হোটেলে ঢুকে এবং রিসিপশন থেকে মাহতাবের রুমের পাশে একটা রুম বুক করে। রুমের চাবিটা নিয়ে রুদ্র 102 নম্বর রুমের দিকে যায়। 100 নম্বর রুম মাহতাবের। মাহতাবের রুমের দিকে আসতেই ভেতর থেকে মাহতাব আর একটা মেয়ের হাসির শব্দ আসে। রুদ্র হাসির শব্দ শুনে বলে, শেষ হাসি হেসে নে মাহতাব, মৃত্যু যে খুব নিকটে তোর। এমন ভাবে রণ দিব তোকে যা কল্পনাতেও ভাবতে পারবি না। কি ব্যাপার, কোথায় গিয়েছিলেন? আপনাকে খুঁজলাম কিন্তু পেলাম না। রুদ্র রুমে ঢুকতেই সুহাসিনী প্রশ্ন ছুড়ে দেয় রুদ্রর দিকে। রুদ্র শরীরে থাকা শার্টের বোতাম একটা খুলতে খুলতে বলে, বাহিরে গিয়েছিলাম, একটু কাজ ছিল। উঠেছ কখন তুমি, আর ফোন দাওনি কেন আমায়? সুহাসিনী বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলে, ফোন কোথায় আপনার? ফোন চেক করেছেন, দেখেছেন কতগুলো ফোন দিয়েছি আমি। রুদ্র পকেট থেকে ফোন বের করে দেখে সুহাসিনীর 21টা মিস কল। ফোন সাইলেন্ট থাকায় বুঝতে পারেনি। সরি, আসলে হয়েছে। থামুন, আসলে নকলে বলতে হবে না। আপনি আমায় দেখাচ্ছেন না কেন ওই খুব নিকে? কাল দেখাবো, এখন একটা ঘুম প্রয়োজন। খাবেন না? উহু, খাবার আসলে তুমি খেয়ে নিও। খেয়ে নিয়ে চুপচাপ আমার পাশে এসে ঘুমাবা। আর বাসায় কথা বলছো? হুমম আপু, বাবা সবার সাথে কথা হয়েছে। আপনার কথা জিজ্ঞেস করেছিল। কি বললে? বলেছি উনি আমায় রেখে বাহিরে ঘুরতে গেছে। ওহ। কথাটা বলে রুদ্র খাটে গিয়ে শুয়ে পড়ে। স্টাফ এসে খাবার দিয়ে গেলে সুহাসিনী খেয়ে রুদ্রর পাশে শুতেই রুদ্র এক হাত দিয়ে সুহাসিনীকে জড়িয়ে ধরে। সুহাসিনীর দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। বারবার মোচড়ামুচড়ি করে রুদ্র বালিশ থেকে মাথা উঁচু করে বলে, উফ, এত মোচড়ামুচড়ি করছো কেন? চুপচাপ ঘুমাও, সকালে অনেক কাজ আছে। আপনি এভাবে ধরে রাখলে ঘুমাবো কিভাবে? দম আটকে আসতেছে। আচ্ছা যাও, হালকা করে ধরলাম। এবার আশা করি সমস্যা হবে না। আস্তে আস্তে অভ্যাস করতে হবে তো নাকি? বউকে জড়িয়ে ধরে না ঘুমালে ঘুম আসে নাকি বিবাহিত পুরুষদের? কথাটা বলে রুদ্র সুহাসিনীর গলায় মুখ গুজে দিল। সুহাসিনী মাথা সরিয়ে নেয়। রুদ্র বিরক্তি নিয়ে বলে, এখন আবার মাথা সরালে কেন? আমার অস্বস্তি হচ্ছে আপনার গরম নিঃশ্বাসে। এসবই যদি সহ্য করতে না পারো তাহলে আর কি? কিছু না, ঘুমাও আর আমাকেও ঘুমাতে দাও। এর মধ্যে রুদ্রর ফোনের মেসেজ টোন বেজে ওঠে। রুদ্র ফোন হাতড়ে নিয়ে দেখে হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ এসেছে শামিউলের। সুইমিং পুলের পাশে শুয়ে আছে মাহতাব আর পাশেই এক অর্ধনগ্ন হয়ে থাকা মেয়ে। সুহাসিনী মাথা উঁচু করে তাকাতেই রুদ্র ফোন বন্ধ করে দেয়। সাথে সাথে আবার মেসেজ টোন বেজে উঠে। রুদ্র ফোনটা সাইলেন্ট করে সুহাকে এক হাত দিয়ে জড়িয়ে ঘুমায়।
সুহাসিনী আর কথা বাড়াল না। লোকটার মুখ খুব চেনা চেনা লাগলো সুহার কাছে। রুদ্রর ঘুমানো পর্যন্ত জেগে চুপচাপ শুয়ে রইল সুহা। সুহাসিনীরও যে অনেক কাজ বাকি। রুদ্রর ঘুমানোটা এখন ভীষণ জরুরি। রুদ্র না ঘুমালে তার কাজ হবে কি করে? রাত বাজে 1:45। রুদ্র গভীর ঘুমে আচ্ছন্ন। সুহাসিনী পাশ থেকে আলগোছে উঠে রুদ্রর ফোন নেয়। হোয়াটসঅ্যাপে থাকা পিকগুলো দেখে নেয়। লোকটার ফেস ভালো মতো দেখতেই মনে পড়ে যায়। লোকটা তো রুদ্রর লোক। সেদিন সেন্টার থেকে বাসায় পৌঁছে দিল। তার উপরে যেতেই একটা মেসেজ। স্যার মাহতাব এখানকার এক বিজনেসম্যান শাহরিয়া মোবারকের মেয়েকে বিয়ে করেছে। পরিবারের কাউকে জানায়নি। মোটামুটি ভালোই পাওয়ার আছে এই এলাকায় শাহরিয়া মোবারকের। তাকে মা রা কষ্ট হয়ে যাবে। হঠাৎ মা রার শব্দটা দেখতেই সুহার মনে সন্দেহরা আরও জেগে বসল। এই কি তাহলে সেই খুনি যে আমার মাকে মেরেছে? রুদ্র তাহলে আমায় কিছু বলল না কেন? এ তো রুদ্ররই লোক। তাহলে কি রুদ্ররই আমার মাকে মারিয়েছে? সুহাসিনী চুপি চুপি ফোনটা নিয়ে বেকনিতে চলে আসে। ফোনের টাইপিংয়ে গিয়ে মেসেজ পাঠায়। কাল আমার সাথে দেখা করবে আমার হোটেলের পেছনের দিকটায় ঠিক বিকাল 3টায়। মেসেজটা সেন্ড করে মেসেজ ডিলিট করে মোবাইল নাম্বারটা নিজের ফোনে আর মাহতাবের পিকগুলো নিজের ফোনে সেভ করে। চুপি চুপি বালিশের তলে ফোনটা রেখে রুদ্রর পাশে শুয়ে পড়ে। রুদ্র সুহাকে টেনে নিয়ে ঘাড়ে মুখ গুজে দেয়। সুহা ভরকে যায়। আলগোছে কিছুটা দূরে সরে এসে ঘুমায়। সকাল থেকে রুদ্রর সাথে কোনো কথা বলছে না সুহাসিনী। রুদ্র কিছু জিজ্ঞেস করলে শুধু হ্যাঁ না করে জানাচ্ছে। হঠাৎ সুহার এমন পরিবর্তন রুদ্রর খটকা লাগে। রাতেও তো ঠিক ছিল, তাহলে কি হলো? রুদ্র সুহার হাত টেনে সামনে দাঁড় করিয়ে বলে, কি হয়েছে সুহা, হঠাৎ এমন বিহেভিয়ার করছো কেন? সুহাসিনী অন্য দিকে মুখ ঘুরিয়ে বলে, কেমন বিহেভিয়ার করছি আমি? এই যে ইগনোর করছো, কথা বলছো না। আপনি হয়তো ভুলে গেছেন আমি বরাবরই কম কথা বলি। আচ্ছা যাই হোক, আমি আসি। সুহাসিনী হা হু কিছুই বলল না। রুদ্র সুহাসিনীর দিকে তাকিয়ে চলে যায়। সুহাসিনী নিজের ফোনটা বের করে পিকগুলো দেখতে থাকে বেকনিতে গিয়ে। হঠাৎ পিকগুলো খেয়াল করতে করতে সুইমিং পুলের সাইডে হোটেলের নাম দেখে কিছু বলতে একটা মনে আশায় বেলকনি দিয়ে মাথা উঁচু করে সামনে তাকাতেই দেখে সেম নামের হোটেল। আবার ফোনের দিকে তাকায় শিওর হওয়ার জন্য। তার মানে মাহতাব ওই হোটেলে থাকে। সুহাসিনী রুমে এসে একটা জিন্স প্যান্ট আর টপস পরে ওড়না দিয়ে ফেস এক সাইড ঢেকে বড় সানগ্লাসটা চোখে নিয়ে হোটেল থেকে বেরিয়ে যায়। মাহতাবের হোটেলের সামনে আসে। হোটেলের ভেতরে ঢুকতেই হঠাৎ এক মেয়ের সাথে ধাক্কা খায় সুহাসিনী। সুহাসিনী পড়ে যেতে নিলে মেয়েটি ধরে ফেলে সুহাসিনীর হাত। সুহাসিনী হাত ধরা ব্যক্তিটার মুখের দিকে তাকাতেই মেঘ না চাইতে যেন বৃষ্টির আবির্ভাব। সরি, আসলে আমি খেয়াল করিনি। সুহাসিনী মেয়েটির থেকে নিজের হাত ছাড়িয়ে বলে, ইটস ওকে, ভুল আমারও ছিল। আসলে আমি এই শহরে নতুন তো, তাই কিছু চিনতে পারছি না। তোমার সাথে কেউ নেই? না। তাহলে এখানে কি নতুন তুমি? হ্যাঁ, আসলে জবের জন্য এসেছি দুবাই। থাকি বাংলাদেশে, খুব অভাবের সংসার আমাদের। বাবার বয়স হয়েছে, কাজকর্ম খুব একটা করতে পারে না, সেজন্য এই প্রবাসে এসেছি। কিন্তু কোনো জব পাচ্ছি না। কথাটা বলে কান্নার অভিনয় করে সুহা। মাহতাবের স্ত্রী শান্তা সুহার হাত ধরে বলে, চিন্তা করো না, কিছু একটা হয়ে যাবে। কোথাও যদি কাজ না পাও তাহলে আমার বাবার অফিসে কোনো একটা কাজ ম্যানেজ করে দিব। থাকো কোথায় এখন? এই তো পাশের হোটেলটায় উঠেছি কয়েকদিন হলো।
আপনি কি এই হোটেলে থাকেন? হ্যাঁ, আমি আর আমার হাজবেন্ড এই হোটেলের 100 নম্বর রুমে থাকি। ওহ, 100 নম্বর রুমে। আফা, আমারে একটা কাজ দিন না, খুব দরকার কাজের। আচ্ছা, এই নাও আমার কার্ড, রাতে ফোন দিও। আমি জানাবনি। সুহাসিনী মাথা নাড়িয়ে কার্ডটা নেয়। এর মধ্যে মাহতাব এসে হাজির হয় তাদের সামনে। কি হয়েছে বেবি, এখানে দাঁড়িয়ে যে? আসলে জান, এই মেয়েটা নতুন এসেছে শহরে, কাজ খুঁজছে কিন্তু পাচ্ছে না। তাই আমার কার্ডটা দিয়েছি, ড্যাডের সাথে কথা বলে যদি কোনো কাজ দিতে পারি। জানা নেই শোনা নেই, যাকো তাকে নিজের কার্ড দিয়ে দাও কেন? এই মেয়ে তোমার বাসা কই? আগে আগে বাংলাদেশে থাকতাম, এখন এখানে থাকি, কাজ করার জন্য এসেছি দুবাই। তোমায় দেখে তো মনে হয় না তুমি অভাবে। বাহিরটা দেখে কি আর সব বোঝা যায় বলেন? যদি বাহিরটা দেখেই সব বোঝা যেত তাহলে কি আর মানুষ এতে বড় বড় অপরাধ করে নিশ্চিন্তে ঘুরতে পারত শহরের বুকে? মুখ দেখেই তো ধরে ফেলতো, প্রমাণ খুঁজতো না অপরাধের। মাহতাব ভরকে যায়। এই তুমি কি বোঝাতে চাইছো? কিছু না, আসলে আমি সত্যি অভাবে পড়ে দুবাই এসেছি, দয়া করে একটা কাজ দিন আমারে। আচ্ছা যাও যাও, কার্ড তো পেয়েছো, যোগাযোগ করে নিও। কথাটা বলে মাহতাব শান্তাকে নিয়ে চলে যায়। সুহাসিনী তাদের যাওয়ার দিকে তাকিয়ে মুখ থেকে ওড়নাটা সরিয়ে বলে, পিপিলিকা পাখা গজায় রিবার জন্য, তোর ও রণ পাখা গজিয়েছে মাহতাব। কি ব্যাপার, কার সাথে কথা বলছো তুমি? হঠাৎ রুদ্রর আগমনে ভয় পেয়ে যায় সুহাসিনী। ফোনটাকে কেটে দিয়ে বেলকনি থেকে রুমে আসতে আসতে বলে, ওই তো বাবার সাথে কথা বলছিলাম। আজ হঠাৎ এত তাড়াতাড়ি আসলেন যে? রুদ্র হাত ঘড়ি খুলতে খুলতে বলে, এমনি। আচ্ছা, তুমি কি হোটেলের বাহিরে গিয়েছিলে আজ? রুদ্রর এমন কথায় সুহার বুক ধক করে উঠে। কোনো রকম নিজেকে সামালিয়ে বলে, কই না তো, আমি তো হোটেলের বাহিরে যাইনি। আপনি ফ্রেশ হয়ে আসুন। রুদ্র ভ্রুকুটি করে কতক্ষণ চেয়ে থেকে ওয়াশরুমে চলে যায়। সেই সুযোগে সুহাসিনী ওড়নাটা মাথায় নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রুম থেকে বেরিয়ে হোটেলের পেছের দিকটায় যায়। শামিউলের তো আসার কথা ছিল। মিনিট 10 মতো দাঁড়িয়ে থেকেও যখন শামিউলের দেখা পেল না, তখন সুহাসিনী আবার হোটেলে ফিরে আসে। ততক্ষণে রুদ্র ও ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। রুমের ভেতর সুহাসিনীকে না পেয়ে রুদ্র দরজা খুলে বাহিরে যেতেই দেখে সুহাসিনী আসতেছে। সুহাসিনীর আচরণ খুবই অদ্ভুত লাগছে রুদ্রর কাছে। সুহাসিনী রুদ্রকে ইগনোর করে রুমে ঢুকে পড়ে। রুদ্র দরজা লাগিয়ে সুহার সামনে দাঁড়িয়ে বলে, সমস্যা কি তোমার? কিসের সমস্যা? এই যে কেমন জানি লাগছে তোমায়। কেমন লাগছে? খুব অচেনা। ওহ, খাবার ঢাকা আছে, খেয়ে নিয়ে না, আমার ঘুম পাচ্ছে। আর কোথাও গেলে ডাকার দরকার নেই, চলে যাইয়েন চুপচাপ। কথাটা বলে সুহা চাদর দিয়ে পুরো শরীর ঢেকে শুয়ে পড়ে। রুদ্র তপ্ত শ্বাস ফেলে খাবারটা খেয়ে বেকনিতে চলে আসে। শামিউল রুদ্রকে ফোন দিয়ে বলে, স্যার, আমি তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, আপনি কোথায়? কোথায় অপেক্ষা করছো তুমি শামিউল? এই তো আপনার বলা হোটেলের পেছনেটায়। আমি বলেছি। রুদ্র অবাক হয়ে জিজ্ঞেস করে, হুমম স্যার, আপনিই তো গতকাল বললেন। ভুলে গেছেন? কই, আমার তো মনে পড়ছে না এমন কোনো কথা তোমায় বলেছি কিনা। আচ্ছা যাই হোক, এসেছো যখন, ওয়েট করো, আমি আসছি। কথাটা বলে ফোন পকেটে ভরে সুহার দিকে একবার তাকিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। সুহা জেগে ছিল, রুদ্র বের হতেই সুহা চুপি চুপি ঘর থেকে বের হয়ে রুদ্রর পিছু নেয়। হোটেলের পেছনে যেতেই দেখে রুদ্র এক লোকের সাথে কথা বলছে। সুহার বুঝতে বাকি নেই এই সেই শামিউল। সুহা তাদের কথা শোনার জন্য কিছুটা এগিয়ে গিয়ে এক গাছের পেছনে দাঁড়ায়। শামিউল পকেট থেকে একটা পেনড্রাইভ বের করে রুদ্রর হাতে দেয়। রুদ্র পেনড্রাইভটার দিকে তাকিয়ে বলে,
কিসের পেনড্রাইভ এটা সামিউল? স্যার আপনি বলেছিলেন মাহতাব আর শাহরিয়া মোবারকের খোঁজ নিতে। এটায় সব ডিটেইলসে দেওয়া আছে। মাহতাব আর তার শ্বশুর কিসব করে বেড়ায় এই দুবাই। কি করে বেড়ায়? স্যার আমি ওদের অফিসের দারোয়ানের সাথে ভাব জমিয়েছিলাম। কয়েকদিনে লোকটার খুব বিশ্বস্ত হয়ে উঠেছি। দেন তার থেকে জানতে পেরেছি মাহতাব আর তার শ্বশুর বিজনেসের নাম করে মেয়ে পাচার করে। এসব সম্পর্কে তার মেয়ে শান্তা কিছু জানে না। শান্তা বাবা অন্তঃপ্রাণ। সে জানে তার বাবা নরমালি আর সব মানুষের মতো বিজনেস করে। তার মানে সে দুনিয়ার চোখে একজন সৎ ব্যবসায়ী, তার মেয়ের চোখে শ্রেষ্ঠ পিতা। আর সবার আড়ালে না রিপা চারকারী। হুমম। আচ্ছা তুমি যাও, আমি পরে জানাবো কি করতে হবে না হবে। ঠিক আছে স্যার, আমি আসি তাহলে। হুমম আরো শোনো, তাদের দারোয়ানের সাথে মেলামেশা বন্ধ করো না। আচ্ছা স্যার, আসি। শামিউল চলে যেতেই সুহা তাড়াতাড়ি করে নিজের রুমে চলে আসে। বিছানায় শুয়ে চাদর দিয়ে শরীর ঢেকে নেয়। রুদ্র রুমে ঢুকে সুহাসিনীকে বিছানায় শুয়ে থাকতে দেখে ল্যাপটপ নিয়ে বেকনিতে চলে যায়। পেনড্রাইভটা ল্যাপটপে ঢুকিয়ে অন করতেই দেখে একটা ফাইল যেখানে ডিটেইলসে দেওয়া আছে কবে কবে এবং কোথায় কোথায় না রিপা চার করা হয়েছে। আর সামনের 10 তারিখে আর একটা ডেট আছে না রিপা চার করার। রুদ্র ক্যালেন্ডারে তারিখ দেখে আজ 4 তারিখ, তার মানে আর 5 দিন পর আবার না রিপা চার করা হবে। শ্বশুর মশাই 10 তারিখে তো মেয়ে পাঠাতে হবে। আপনি তো বলেছিলেন একটা মেয়ে কম পড়েছে, আমার কাছে একটা মেয়ে আছে। সুন্দরী তো, মুখ দেখা হয়নি, ঢাকা ছিল। আজ আপনার মেয়ের কাছে কাজ চাইতে এসেছিল। আপনার মেয়ে তাকে আশ্বস্ত করেছে কাজ দেওয়ার। তাহলে এই মেয়েকে বাদ দাও। এই মেয়েকে পাচার করলে আমার মেয়ের মনে সন্দেহ জাগতে পারে। আমি চাই না আমার মেয়ে আমার আর তোমার আসল পরিচয় জানুক। ডোন্ট ওয়ারি, শ্বশুর মশাই জানবে না আপনার মেয়ে আমার আর আপনার পরিচয়। আর শান্তা মেয়েটাকে আপনার অফিসেই জব দেওয়ার কথা বলেছে, সেক্ষেত্রে কিভাবে জানবে? মেয়ে তো থাকবে অফিসে। বেশ, তাহলে 10 তারিখে ডিল হচ্ছে। হুমম। হ্যালো আপা। কে বলছেন? আপা আমি নয়না বলছি, সকালে যাকে সকালে আপনি কার্ড দিলেন আর বললেন যে কাজ দিবেন। ওহ তুমি। আচ্ছা কাল সকলে আমার হোটেলের সামনে এসো। আচ্ছা তুমি কি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হতে পারবা? সেটা কি গো আফা? মানে সারাদিন আমার সাথে থাকবা, আমার কাজ করবা, আমার সাথে ঘুরবা? আফা স্যালারি নিয়া একটু বললে ভালো হতো। চিন্তা করো না, তুমি 1.5 লক্ষ টাকা পাবা মাসে। সামান্য ঘোরাঘুরিতে 1.5 লক্ষ টাকা দিবেন আফা? হুমম আমার হাজবেন্ড তো বাহিরেই থাকে আর আমায় একা একা থাকতে হয়। তাই বলছি। আমি রাজি আফা। আচ্ছা তাহলে কাল এসো, আগে তোমায় জানি চিনি, তারপর শিওর হয়ে দিব এই জব। আচ্ছা আফা, কাল আসবো তাহলে। আচ্ছা রাখি। হুমম। কথাটা বলে সুহাসিনী ফোন রেখে দেয়। কাজ হয়ে গেছে। এবার শান্তার বিশ্বস্ত হবার পালা। পরের দিন সকালে। রেডি হন আপনি। সামনের রেস্টুরেন্টে যাব। হঠাৎ সামনের রেস্টুরেন্টের কথা শুনে ভরকে যায় রুদ্র। সামনের রেস্টুরেন্টে মানে? এই তো সামনের রেস্টুরেন্টে। এই হোটেলের রান্নাগুলো আমার ভালো লাগে না। সামনের রেস্টুরেন্টে নাকি বাঙালি খাবার পাওয়া যায়? কে বলছে? যেই বলুক চলুন তো, কতে দিন ধরে বাঙালি মাছ ভাত খাই না। অজ্ঞতা রুদ্র রেডি হয়ে নেয়। আর সুহা গাঢ় মেক আপ করে মুখে, যাতে মাহতাব ফেস দেখে খুব সহজে চিনতে না পারে। সাথে মুখে মাস্ক পরে নেয়। রুদ্র হঠাৎ সুহার এমন সাজ দেখে বলে, এত সাজছ কেন? একদম চেনা যাচ্ছে না। সত্যি আমায় চেনা যাচ্ছে না। কিছুটা উৎফুল্ল নিয়ে বলে সুহা। না চেনা যাচ্ছে না। মেক আপ করলে তোমার ফেস টোটালি বদলে যায়। আচ্ছা চলুন যাওয়া যাক।
রুদ্র মুখে মাস্ক পরে দুজনে বেরিয়ে যায়। সুহা রেস্টুরেন্টের সামনে আসতেই গাড়ি থেকে নেমে যায়। রুদ্র গাড়ি পার্ক করে সুহার হাত ধরে রেস্টুরেন্টে নিয়ে যায়। রেস্টুরেন্টে ঢুকে কয়েক রকমের খাবার অর্ডার দেয় রুদ্র। সুহাসিনীর দৃষ্টি রেস্টুরেন্টের সামনে থাকা হোটেলটায়, যেখানে শান্তারা থাকে। সুহাসিনী খাবার না খেয়ে হাতের আঙুল দিয়ে ভাতে আঁকিবুকি করছে দেখে রুদ্র বলে, কি হলো, খাচ্ছ না কেনে? তোমার না খুব বাঙালি খাবার খেতে ইচ্ছে করছিল? রুদ্র আমার না পেয়েছে। কি পেয়েছে? ওয়াশরুমের চাপ পেয়েছে। সামনেই তো হোটেল, একটু নিয়ে চলুন না, আর পারছি না। মনে হচ্ছে এখানেই করে ফেলব। এখানে ওয়াশরুম আছে সুহা, এখানকার টায় চলো। আচ্ছা আপনি বসুন, আমি তাড়াতাড়ি সেরে আসি। একা যেতে পারবা? হুমম, আপনি বরং পেমেন্ট করে আসুন, আর খাবারগুলো প্যাক করে দিতে বলুন। রুদ্র উঠে গিয়ে পেমেন্ট করতে চলে যায়। আর সুহাসিনী রুদ্রর পেছনে থেকে আলগোছে চুপি চুপি বেরিয়ে আসে রেস্টুরেন্ট থেকে।